আসসালামু আলাইকুম, শুভ সন্ধ্যা সবাইকে। অনেক অনেক প্রীতি এবং শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের ক্লাস। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আপনারা সবাই কেমন আছেন? আমাকে দেখা যাচ্ছে কিনা, শোনা যাচ্ছে কিনা একটু কমেন্ট করে জানিয়ে দিন প্লিজ। কে কোথা থেকে দেখছেন একটু কমেন্ট করি প্লিজ আমরা। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আপনারা সবাই কেমন আছেন? সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আপনারা সবাই কেমন আছেন? আমাকে দেখা যাচ্ছে কিনা? হ্যাঁ, দেখা যাচ্ছে কিনা? সবাই একটু দ্রুত জয়েন করি, একটু মেনশন করে দিই আমরা। আসলে আচ্ছা, আমিও একটু মেনশন করছি সবাইকে গ্রুপের মধ্যে, যাতে সবাই জয়েন করতে পারে দ্রুত। হুম, সবাই একটু গ্রুপে দ্রুত জয়েন করলে। জয়েন করেছি কি আমরা 48 জন মাত্র। আচ্ছা, আমরা দেখি আর কয়েকজন জয়েন করে কিনা। আমরা ক্লাস শুরু করে দিচ্ছি আমাদের বানানের। আজকে বানান পড়াচ্ছি শেষ। আগামীতে আমরা আগামীকাল হয়তো ছন্দ পড়াবো। ছন্দ বিশ্লেষণ নিয়ে আপনাদের অনেক প্রবলেম, আশা করছি প্রবলেমগুলো সলভ হবে। তো ছন্দ বিশ্লেষণ পড়াবো। অলংকার যদি মনে করেন তাহলে কিছু অলংকার গুরুত্বপূর্ণ যেগুলো হয়তো আপনাদের জিজ্ঞেস করা যেতে পারে, অর্থালঙ্কার কি, শব্দালঙ্কার, উপমা, উৎপ্রেক্ষা, এই ব্যাপারগুলো দেখানো যেতে পারে, রূপক। তারপরে উচ্চারণ, উচ্চারণটা দেখা যেতে পারে, ব্যাকরণের মধ্যে এইটুকু। তারপর আমরা কালকে তো 1 তারিখ, 1 2 তারিখ থেকে আমরা মক ভাইবা শুরু করব। মক ভাইবা হবে, সাথে ইও হবে, কিন্তু মানে রেগুলার ক্লাসও কিন্তু চলবে। ঠিক আছে, ওকে। তাহলে আমরা এটা শুরু করি, ক্লাসটা শুরু করি। ইংরেজি শব্দ থেকে আগত, এটা আমরা গত ক্লাসে দেখেছিলাম। বাংলায় বিশ্লেষণ করা যায় না, এটা আমরা দেখেছিলাম। সমাজবদ্ধ পদ দেখেছিলাম। তারপরে এটাও দেখেছিলাম, অলোক, এগুলো দেখেছিলাম। তারপরে এটাও দেখেছিলাম। তৎসম শব্দের শেষে দীর্ঘিকার এবং তৎসম স্ত্রীবাচক শব্দের সাথে দীর্ঘিকার এবং অতৎসম শব্দের সাথে রস্বীকার হবে। যেমন নানি, চাচি, মামি, বিবি, বেরি, দাদুরি, গাভী, রানী, বাদি, মেথুরি। তো এগুলো মেথরানি, এগুলো অতৎসম, যেন রস্বীকার। আর তৎসম যেগুলো সতী, ধাত্রী, নারী, বান্ধবী, সম্রাজ্ঞী, নেত্রী, কর্তী, এগুলো। একটা ব্যতিক্রম আছে যুবতী। যুবতী কেন ব্যতিক্রম মনে আছে? কারণ যুবতী বানানটা অভিধানে যুবতী এভাবেও ছিল, যুবতী বানানটা এভাবে ছিল। এখন যদি এইভাবে থাকে তাহলে যেটা করতে হয় যে অভিধানে রস্বীকার দীর্ঘিকার দুইটা থাকলে দীর্ঘিকারটা বাদ পড়েছিল। এই কারণে কিন্তু যুবতী তৎসম হওয়ার পরেও এটা রস্বীকার হয়েছে। এর কারণটা যে এই যুবতী বানান রস্বীকার দিয়ে শুদ্ধ ছিল, দীর্ঘিকার দিয়ে শুদ্ধ ছিল। আচ্ছা, আমরা একটু ফাস্ট পড়াই যেগুলো দরকার নেই। আমরা জানি যে তৎসম শব্দে যদি দীর্ঘিকার থাকে, এটাকে যদি তদ্ভবে রূপান্তর করা তাহলে দীর্ঘিকারটা রস্বীকার হয়ে যায়। পক্ষী থেকে পাখি, হস্তি থেকে হাস্তি, এটা আপনারা পারবেন। তারপর পূজা থেকে পুজো, পূজা থেকে পুজো,
শুকর থেকে শুয়োর, এটা আপনারা জানেন যে দীর্ঘকার কি হয়ে যাবে, রস্বকার হয়ে যাবে, তাহলে দীর্ঘকার কি হয়ে যাবে, রস্বকার হবে, এটা আপনারা মোটামুটি মনে জানেন। করণ, কৃত, ভবন, ভূত এগুলো যদি যুক্ত হয় তাহলে দীর্ঘকার হয়, এটাও অত ইম্পর্টেন্ট না, আমাদের জন্য পরীক্ষার জন্য লাগবে না। তারপরে করণকৃত ভূত হলে যে যদি যেখানে দীর্ঘিকার হয়, সেখানে কিন্তু আবার দীর্ঘকার হয়, ওটা অত ইম্পর্টেন্ট না। কর্মবাচক যেটা আমরা বলছি পরিমাণ বা গণনাবাচক যেগুলো, এটাকে এখন বলা হচ্ছে কর্ম না, এটাকে এখন বলা হচ্ছে পূরণবাচক আর কি, পূরণবাচক। বর্তমান নিয়ম এগুলো না হচ্ছে পূরণবাচক। আচ্ছা, যেটাই হোক, এখানে হচ্ছে ক্রমবাচক তদ্ভব শব্দ হয় রস্যকার হবে, আর পূরণবাচক তৎসম শব্দ হয়, হ্যাঁ তৎসম হয় হবে, দীর্ঘকার হবে। দেখেন ঊনবিংশ, 29, 69, এরকম যখন বলবি তখন কিন্তু দীর্ঘকার। আর যদি বলি 19, 29, 39, 49, 59, 70, 80, 89, সব কিন্তু কী হবে, রস্যকার হবে। অত ওটা ইম্পর্টেন্ট আমাদের পরীক্ষার জন্য। তারপরে হচ্ছে তৎসম শব্দ যেন মূর্ধন্য হয়ে যাবে কি দন্তন্য, এই যে গৃহিণী থেকে গিন্নি দন্তন্য হয়ে গেছে, কর্ণ থেকে কান, ব্রাহ্মণ থেকে ব্রাহ্মণ, এটাও এত ইম্পর্টেন্ট না। এখান থেকে একটা কথা মনে রাখতে হবে, তৎসম শব্দ যদি নাসিক্যবর্ণ থাকে, নাসিক্যবর্ণ যে থাকে তদ্ভাবে সেখানে চন্দ্রবিন্দু হবে। এটা আমরা কীভাবে মনে রাখতে পারি, যে নাসিক্যবর্ণ মারা গেলে একটা বাচ্চা রেখে যায়, কি বলেছি, নাসিক্যবর্ণ মারা গেলে বা লোপ পেলে, মারা যাওয়া মানে লোপ পাওয়া, নাসিক্যবর্ণ মারা গেলে, নাসিক্য বর্ণ মারা গেলে একটা বাচ্চা রেখে যায়, একটা বাচ্চা রেখে যায়, একটা বাচ্চা রেখে যায়। সেই বাচ্চাটি হলো চন্দ্রবিন্দু। নাসিক্যবর্ণ বানানি লোপ পাক কিংবা উচ্চারণের লোপ পাক, যেখান থেকে নাসিক্যবর্ণটা মারা যাবে তখন সে একটা বাচ্চা প্রসব করবে, সেই বাচ্চাটা হচ্ছে চন্দ্রবিন্দু। যদি আমার নাসিক্যবর্ণ হচ্ছে কি উ বা অনুস্বার, ইয়, মূর্ধন্য, দন্তন্য এবং ম, এইগুলো যে কোনো একটা যদি লোপ পায় তাহলে ওই যেখান থেকে লোপ পাইছে তার পরিবর্তে একটা কি বসবে, একটা চন্দ্রবিন্দু বসবে, ঠিক আছে। এবং ওইটা একটা তদ্ভব শব্দ হয়ে যায়, কি শব্দ হয়ে যায়, একটা তদ্ভব শব্দ হয়ে যায়। অর্থাৎ আপনি যখন দেখবেন যে কোনো একটা শব্দতে অনুস্বার আছে, তাহলে আপনি ধরে নেবেন যে তার একটা তৎসম রূপ ছিল, তৎসম থেকে সে পরিবর্তিত হয়ে তদ্ভব হয়ে আসছে, এবং এই জন্য তার মধ্যে কী হয়েছে, চন্দ্রবিন্দু হয়েছে, এবং সেটা একটা তদ্ভব শব্দ। দেখেন আমার ও কিন্তু লোপ পাইতে পারে, তো ও অঙ্কন থেকে কি আঁক, কঙ্কন থেকে কাক, পঙ্ক্তি থেকে পাতি, পঙ্ক থেকে পাক, শঙ্খ থেকে শাক, বঙ্কিম থেকে বাঁকা, বংশী থেকে বাঁশি, সংক্রম থেকে সাঁকো, হংস থেকে হাঁস, বংশ থেকে বাঁশ। এখন মনে করেন আপনি কাউকে বাঁশ দিতে চান আর কি, তখন বলতে পারছেন না, তখন বললো যে ভাই আপনার এই বংশ দিব, কী দিব, বংশ দিব, তখন ওটা বুঝবে না যে বংশ কি, ঠিক আছে। বংশ মানে কি, বাঁশ। এখন কাউকে বংশ দিতে চাইলে দিয়েন, কোনো অসুবিধা নেই, যদি অপরাধ করে থাকে। তারপর হচ্ছে পঞ্চ থাকলে পাঁচ, অঞ্চল থেকে আচল, অঞ্জলি থেকে আজলা, দেখেন কণ্টক থেকে কাঁটা, ভাণ্ড থেকে ভার, ষণ্ড থেকে ষাট, চন্দ্র থেকে চাঁদ, দন্ত থেকে দাঁত, স্কন্ধ থেকে কাঁত, সন্তরণ থেকে সাঁতার, বান্দর থেকে বাঁদর, বন্ধন থেকে বাঁধন, ছন্দ থেকে ছাদ, গ্রন্থ থেকে গাথা, বৃন্দ থেকে বোটা, সন্ধ্যা থেকে সাজ, অন্ধকার থেকে আধার, কন্দ থেকে কাদা, ভাণ্ডার থেকে ভাড়ার, ঠিক আছে, ওকে। তারপরে হচ্ছে আমিষ থেকে আঁশ, ধূম থেকে ধোঁয়া, কম্পন থেকে, এরকম দেয়া আছে। ব্যতিক্রম আছে, কিছু ব্যতিক্রম আছে যে লোপ পাওয়ার পরে চন্দ্রবিন্দু হয় নাই, যেমন কঙ্ক থেকে কাক, টঙ্কার থেকে টাকা, কর্দম থেকে কাদা, কৃপণ থেকে কিপটে, লম্ফ থেকে লাফ, ঝঞ্ঝা থেকে ঝড়, কৃষ্ণ থেকে কালো, শৃঙ্খল থেকে শিকল, এগুলো লোপ পাওয়ার পরে বাচ্চা প্রসব করে না। অর্থাৎ বাচ্চা প্রসব করতে গিয়ে মাও মরে গেছে, বাচ্চাও মরে গেছে। নর্মালি হচ্ছে মা যখন মারা যান তখন একটা বাচ্চা প্রসব করে, তো কখনো কখনো মাও মারা যায়, বাচ্চাটাও মারা যায় প্রসব হওয়ার আগেই, হ্যাঁ, বিলম্বিত প্রসব ছিল এই জন্য হয়তো মারা যায়। তো এরকম দেখা গেছে যে এখানে মাও মারা গেছে, বাচ্চা মারা গেছে, মাও মারা গেছে, বাচ্চা মারা গেছে। এখানকার মা কি, এখানের মা ছিল যে ও, এখানকার মা ও, এখানকার মা কে রেফ, এখানকার মা কে না, রেফ কেন বলছে, এখানকার মা কি ম, এখানকার মা কে মূর্ধন্য ন, এখানকার মা কে ম, এখানকার মা কে ইয়, এখানকার মা কে মূর্ধন্য ন, এখানকার মা কে ও। তাহলে অনেক সময় মা মারা গেলে বাচ্চা মারা যেতে পারে, এরকম অল্প কিছু ধারণা আছে, মনে রেখে ভেবে নাসিক্যবর্ণ মারা গেলে একটা বাচ্চা রেখে যায়, ড্যাশ, যেটা আমি বলছি। তারপরে বতি, মতি, গামী, কামি, বাহি, মুখী থাকলে দীর্ঘিকার বসে,
কিন্তু এটা তালে তালে অনেকে এই পন্থীটাকে দীর্ঘিকার বানায়, পন্থী কিন্তু দীর্ঘিকার না। আমরা কিন্তু বলবো বামপন্থী, ডানপন্থী, পরিপন্থী, দক্ষিণপন্থী, এটা হচ্ছে রস্বইকার। শব্দের শেষে যখন ত, তা, তা, নি এইগুলো যদি যুক্ত হয় তখন ওই শব্দের মধ্যে যে দীর্ঘইকার থাকে শেষে, ওই দীর্ঘইকার পরিবর্তন কী হয়ে যায়, রস্বইকার হয়ে যায়। মনে রাখতে হবে যে কোনো একটা শব্দের মধ্যে দীর্ঘইকার আছে, তারপরে হচ্ছে ত, তয়ব, তা, নি এগুলো যুক্ত হয়েছে, তাহলে ওই দীর্ঘইকার পরিবর্তনে রস্বইকারটা হবে। ঠিক আছে, যেমন আমরা হচ্ছে উৎসাহী, উৎসাহী থেকে আমি ত যুক্ত করলে হবে উৎসাহিত। প্রবাহী, ত যুক্ত করলে হবে প্রবাহিত। উপকারী, তা যুক্ত করলে হবে উপকারিতা। পারদর্শী, তা যুক্ত করছি পারদর্শিতা। বিলাসী, তা যুক্ত করেছি। দূরদর্শী, তা যুক্ত করেছি। সহযোগী, তা যুক্ত করেছি। প্রতিযোগী, তা যুক্ত করেছি। তা যুক্ত করেছি, এখানে তা যুক্ত করেছি। এখানে দেখেন তয়ব যুক্ত করেছি। একাকী বানানে কিন্তু এই যে একাকী বানানে কিন্তু দীর্ঘিকার, যখন একাকিত্ব বলছি তয়ব দিচ্ছি তখন রস্বইকার হয়ে যাচ্ছে। কৃতি কিন্তু কৃতিত্ব, দায়ী কিন্তু দায়িত্ব, মন্ত্রী কিন্তু মন্ত্রিত্ব, অধিকারী কিন্তু অধিকারিত্ব, স্থায়ী কিন্তু স্থায়িত্ব, পক্ষপাতী কিন্তু পক্ষপাতিত্ব, স্বামী কিন্তু স্বামিত্ব, মনোহারী কিন্তু মনোহারিত্ব। ব্যাপারটা কি খেয়াল করেছি? এর মধ্যে সবচেয়ে ইম্পর্টেন্ট হচ্ছে এই কয়টা। যেমন আমি যদি এখন বলতেছি মালি, হ্যাঁ মালি, আচ্ছা মালিটা অত ইম্পর্টেন্ট না, ইম্পর্টেন্ট হচ্ছে মেনলি হচ্ছে প্রণয়ী, মায়াবী, যোগী এবং দুঃখী। কারণ এই যে প্রণয়ী, এই প্রণয়ীটাকে আমাদের কাছে মনে হচ্ছে এটা একটা পুরুষবাচক শব্দ, সরি নারীবাচক শব্দ, কিন্তু এটা কিন্তু নারীবাচক শব্দ না। এই যে আমরা বলছি মায়াবী, মায়াবী কিন্তু মেয়েদেরকে মায়াবী বলা যাবে না, মায়াবী হচ্ছে ছেলে। এই যে আমি এখানে বলছি যে দুঃখী, কি বললাম, দুঃখী, দুঃখীরে মনে হচ্ছে যে এই দুঃখীটা হচ্ছে আসলে একটা মেয়ে। দুঃখী কিন্তু নারীবাচক না, পুরুষবাচক। তাহলে এই মায়াবী এটা হচ্ছে পুরুষবাচক। যদি কোনো প্রশ্ন আসে কোথাও যে মায়াবী এটা কী বাচক, এটা হচ্ছে পুরুষবাচক, তাহলে হচ্ছে কি আমি যদি বলবো মায়াবিনী, কি বলবো, মায়াবিনী। তাহলে এই যে যখন আপনি দেখলেন যে নিযুক্ত হচ্ছে, যখন নিযুক্ত হচ্ছে তখন কিন্তু আগের দীর্ঘিকার রস্বইকার হচ্ছে, আগের দীর্ঘিকার রস্বইকার হচ্ছে, আগের দীর্ঘিকার রস্বই হয়ে যাচ্ছে, আগের দীর্ঘিকার রস্বই, আগের দীর্ঘিকার রস্বই, আগের দীর্ঘিকার রস্বই হয়ে যাচ্ছে। দেখছেন এই যে এখানে এই যে মালি থেকে মালিনী, অনুগামী থেকে অনুগামিনী, প্রণয় থেকে প্রণয়িনী, মায়াবী থেকে মায়াবিনী, যোগী থেকে যোগিনী, দুঃখী থেকে দুঃখিনী। মনে রাখতে হবে এই যে এখানকার যে প্রণয়ী, মায়াবী, যোগী, দুঃখী, দেখতে এরা নারীবাচক হলেও এরা কিন্তু নারীবাচক না, এরা হচ্ছে পুরুষবাচক শব্দ। ঠিক আছে, প্রণয়ী মানে কি, প্রেমিক, বয়ফ্রেন্ড। ঠিক আছে, সে তো ভাবে বংশধর দিব, তখন তো প্রবলেম হবে, আসলে তখন আসলেই প্রবলেম হবে। কারণ আপনি যখন বলবেন যে তোমাকে বংশ দিব, সে ভাবে যে বংশধর দিবেন মানে বাচ্চা দিবেন। মেয়েরা এই কথা বলার দরকার নাই, ছেলেরা বলবেন যে তোমাকে বংশ দিব। ঠিক আছে, মেয়েরা কাউকে বলার দরকার নাই, ছেলেরা বলবেন যে তোমাকে বংশ দিব। নাসিক্য ধ্বনি এবং নাসিক্য বর্ণ আলাদা, নাসিক্য ধ্বনি এবং নাসিক্য বর্ণ হচ্ছে আলাদা, দেখাচ্ছি। এই হলো উ, ইয়, মূর্ধন্য, দন্তন্য, আর হচ্ছে ম, এই কয়টা হচ্ছে নাসিক্য বর্ণ। অনেকে আবার ওর সাথে এইটাকে যোগ করেন, অনুসারটাকে যোগ করেন। আচ্ছা, এই কয়টা হচ্ছে নাসিক্য বর্ণ। কিন্তু আমার হচ্ছে উ, তারপর হচ্ছে দন্তন্য, আর হচ্ছে ম, এই তিনটা হচ্ছে নাসিক্য ধ্বনি। নাসিক্য ধ্বনি, ধ্বনি এবং বর্ণের মধ্যে পার্থক্য কি? বর্ণ মানে কালার, বর্ণ মানে রং, বর্ণ মানে রং বা পিক। আমরা বলি না বাবু একটা পিক দাও, পিক মানে কি, পিকচার, ইমেজ। তাহলে ওই যে বাবু একটা পিক দাও, তাহলে পিক মানে যাকে দেখা যায়। বাবু একটু ভালোবাসা দাও, ভালোবাসাকে দেখা যায় না, তার মানে ওইটা হচ্ছে বর্ণ না। বর্ণ মানে হচ্ছে তাকে দেখা যাবে, তাকে স্পর্শ করা যাবে, যার ছবি থাকবে। তাহলে এই বর্ণ মানে হচ্ছে রং, বর্ণ মানে হচ্ছে পিক, বর্ণ মানে হচ্ছে ইমেজ, বর্ণ মানে হচ্ছে ইমেজ। ইমেজ মানে কি, পিকচার, বর্ণ মানে ইমেজ। এখন যাকে দেখা যাবে, যার ছবি আমরা আঁকবো তাকে আমরা বর্ণ বলবো। তাহলে এইটার ছবি আমরা আঁকি এই জন্য বর্ণ, এটার ছবি আমরা আঁকি এটা বর্ণ, এটার ছবি আমরা আঁকি এই জন্য বর্ণ, এটার ছবি আমরা আঁকি এই জন্য বর্ণ, ছবি আঁকি এই জন্য বর্ণ। কিন্তু
ধ্বনি হচ্ছে উচ্চারণ, ধ্বনি হচ্ছে উচ্চারণ। এখন আমার দেখেন এই যে ইয়র তার নিজের কোনো উচ্চারণ নেই, তো ইয়র যেহেতু নিজের কোনো উচ্চারণ নেই, ধরুন আমি লিখলাম বিজ্ঞান, কী লিখলাম এখানে বিজ্ঞান লিখলাম, যে ইয় যুক্ত হয়েছে, তাহলে বিজ্ঞানের উচ্চারণ তো যে ইয়র উচ্চারণ কিসের মতো হয়েছে, দন্তনার মতো হয়েছে। তাহলে এই ওর নিজের কোনো উচ্চারণ নেই, যেহেতু নিজের কোনো উচ্চারণ নেই, তাহলে আমরা ইয়টাকে আমরা কি বলছি না, ইয়টাকে আমরা ধ্বনি বলছি না, সরি বর্ণ বলছি না, ই হচ্ছে একটা ধ্বনি, সরি ইয়টাকে আমরা বর্ণ বলছি, ধ্বনি বলছি না। আর হচ্ছে মূর্ধন্য, আমি বললাম হচ্ছে মূর্ধন্য বা দন্তন্য যাই থাকুক না কেন উচ্চারণ কিন্তু সেম। তাহলে আমি এখানে লিখলাম হচ্ছে মন, এটার উচ্চারণ মন, এই একটা এটাও মনই, কিন্তু দুইটার উচ্চারণ কিন্তু নয় কিন্তু। হ্যাঁ, আমি বললাম হচ্ছে নানি, নানি উচ্চারণ যা যা, আর ধরুন আমি এরকম লিখলাম নানি, উচ্চারণ কী হবে, সেমই হবে। তার মানে আমার দন্তন্য মূর্ধন্য বর্ণ দুইটা, কিন্তু ধ্বনি কয়টা, একটা। তাহলে দন্তন্য মূর্ধন্য বর্ণ দুইটা, কিন্তু ধ্বনি হচ্ছে একটা। আর ইয়র তার নিজের কোনো উচ্চারণ নেই, এখানে হচ্ছে এটা বাদ পড়বে। এভাবে আমার কী হয়ে গেছে, অনুস্বারের উচ্চারণ আছে, দন্তনের উচ্চারণ আছে, ময়ের উচ্চারণ আছে। এই জন্য আমার যখন বলবে ধ্বনি, তখন কিন্তু আমার উত্তর হবে হচ্ছে 3, আর নাসিক্য বর্ণ বলে উচ্চারণ হবে 5। প্রেয়সী এই স্ত্রীবাচকই, প্রেয়সী। প্রণয়ী হচ্ছে পুরুষবাচক, প্রণয়ী মানে বয়ফ্রেন্ড, মানে প্রেমিক, আর প্রণয়িনী মানে হচ্ছে গার্লফ্রেন্ড বা প্রেমিকা। আর প্রেয়সী, ঠিক আছে, প্রেয়সী স্ত্রীবাচকে। আচ্ছা, মেহেদি হাসান বলছেন এতদিন না বুঝে মুখস্থ করেছি। কোনটা না বুঝে মুখস্থ করতেন? আচ্ছা, না বুঝে মুখস্থ করার দরকার নেই। আমরা তাহলে বুঝলাম যে নাসিক্য বর্ণ মারা গেলে একটা বাচ্চা রেখে যাবে, আর হচ্ছে নাসিক্য বর্ণ হচ্ছে 5টি, কিন্তু নাসিক্য ধ্বনি হচ্ছে 3টি। কারণ হচ্ছে এখানে ইয়র কিন্তু উচ্চারণের মূর্ধন্যর নিজের কোনো উচ্চারণ নেই, এই জন্য। আর এখানে ব্যতিক্রম আছে হচ্ছে 3টা, একটা হচ্ছে নারীত্ব, আরেকটা হচ্ছে কি কুমারিত্ব, আরেকটা হচ্ছে সতীত্ব। এগুলো হচ্ছে রস্বীকার হওয়ার কথা ছিল, যেহেতু এখানে নারীত্ব এরকম হওয়ার কথা ছিল, এখানে কুমারিত্ব এরকম হওয়ার কথা ছিল, এখানে সতীত্ব এরকম হওয়ার কথা ছিল। কিন্তু মনে রাখতে হবে যে নারী হচ্ছে বস, নারী হচ্ছে বস, জীবনে নারীর গুরুত্ব সবচেয়ে বেশি। এখন ভাই কোনো একটা নারীকে যদি আপনি চেঞ্জ করেন, নারী কি আর নারী থাকে? নারী আর নারী থাকে না, সুতরাং নারীকে ভাই স্পর্শ করা যাবে না, নারীকে স্পর্শ করলে আর নারী থাকবে না, সুতরাং এই নারীকে চেঞ্জ করবেন না। কুমারীকে চেঞ্জ করলে কি আর কুমারী থাকে? নারীকে চেঞ্জ করলে কি নারী থাকে? ট্রান্সজেন্ডার হয়ে যাবে, পুরুষ হয়ে যাবে। সুতরাং নারীকে পরিবর্তন করা যাবে না, কুমারীকে পরিবর্তন করা যাবে না, কুমারীকে পরিবর্তন করলে কুমারীর আর কুমারিত্ব থাকে না, সুতরাং কুমারিত্ব এইভাবে থাকবে। সতীকে যদি আপনি চেঞ্জ করেন, সতীর সতীত্ব থাকে না, সুতরাং সতীত্ব থাকার জন্য কি করতে হবে, এটাকে চেঞ্জ করা যাবে না, এইভাবে মনে রাখতে হবে। ওকে, তারপরে আমরা চলে যাচ্ছি হচ্ছে কোনো একটা শব্দের শেষে যদি আমরা হচ্ছে সভা, পরিষদ, বিদ্যা, জগৎ, জন, রাজ্য এগুলো যখন যুক্ত করব, তখন সেটা রস্বইকার হয়ে যাবে। যেমন প্রাণী বানানো যে দীর্ঘিকার, কিন্তু প্রাণী বিদ্যা যদি বলি, প্রাণী জগৎ যদি বলি, প্রাণী রাজ্য যদি বলি, রস্বইকার হয়ে যাবে। মন্ত্রী বানানো হচ্ছে দীর্ঘিকার, কিন্তু যদি বলি মন্ত্রী পরিষদ, যদি বলি মন্ত্রী সভা, যদি বলি এরকম যদি বলি, আরও যদি কিছু বলা যায় মন্ত্রী টন্ত্রী দিয়ে যত কিছু, সব কী হয়ে যাবে, রস্বইকার হয়ে যাবে। ঠিক আছে, এখানে হচ্ছে গুণী, দেখেন গুণী বানানে কিন্তু দীর্ঘিকার, কিন্তু গুণীর জন যখন বলছি তখন সেটা রস্বইকার হয়ে যাচ্ছে। ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট। এখন যে নিয়মটা পড়াবো এটা সবচেয়ে ইম্পর্ট্যান্ট, এই জন্য আমি একটু ফাস্ট করছিলাম, এই নিয়মটা আমার একটু বেশি জানা দরকার। বৃদ্ধি, অ যখন আ হয়ে যায় তখন তাকে বৃদ্ধি বলে। রস্বই দীর্ঘই বা এ যখন ওই হয়ে যায় তাকে বলা হচ্ছে বৃদ্ধি। রস্ব দীর্ঘ যখন ও হয়, তাহলে রস্বই দীর্ঘই এ যখন ওই হয়, রস্ব দীর্ঘ যখন ও হয়, রি যখন আর হয়, তখন তাকে বলা হচ্ছে বৃদ্ধি। আচ্ছা, এটা কেন বললাম? বলছি এই কারণে, মনে রাখতে হবে, এখানে জায়গা আছে, এখানে কাজ করি, যে আপনি যখন, আপনাকে আমি বললাম যে বিউটিফুল, কি বললাম আপনাকে? আমি বললাম যে বিউটিফুল, তাহলে এই বিউটিফুল এটা একটা অ্যাডজেক্টিভ বা একটা বিশেষণ। এখন এই বিউটিফুলকে যদি আমি নাউনে রূপান্তর করি, তাহলে এটা কি হবে, বিউটি, কি হবে, BAUTY, বিউটি। আর আমি কি তাহলে TY যুক্ত করেছি। এখন এই বিউটিফুলকে যদি আমি আরও অন্যভাবে নাউন করতে চাই, তাহলে হবে বিউটিফিকেশন, কি হবে, বিউটিফিকেশন, বিউটিফিকেশন মানটা এরকম হবে। তাহলে আমি যখন বিউটিফুল বলছি তখন সেটা কি হচ্ছে, সেটা একটা অ্যাডজেক্টিভ, কিন্তু আমি যখন বলছি
বিউটিফিকেশন কিংবা বিউটি, তখন সেটা একটা নাউন। তার মানে নাউন আমি দুইভাবে করতে পেরেছি, একটা হচ্ছে টিওয়াই, আরেকটা হচ্ছে টিআইউএন। বিউটিফিকেশন মানে কি টিআইউএন বা এসআইউএন, আচ্ছা যেটাই হোক, এসআইউএন বা টিআইউএন, এইভাবে আমরা কী করতে পারি, বিউটিফিকেশনটা চেঞ্জ করতে পারি। ঠিক তেমনি আমার বাংলায় কিছু বিশেষণকে বিশেষে রূপান্তর করা যায়। মনে রাখতে হবে ইংরেজিতে কিছু সাফিক্স মানে প্রত্যয়, শব্দের পরে যেগুলো বসে এগুলোকে সাফিক্স বলা হয়। যেমন আমি যদি এখানে লিখি নেশন, এরপরে আমি এল যুক্ত করলাম, হয়ে গেল কি ন্যাশনাল। এলকে ইংলিশে বলা হবে সাফিক্স, কি বলা হবে, সাফিক্স। আমি লিখলাম এখানে ধরো নর্মাল, কি লিখলাম নর্মাল, তার আগে যুক্ত করলাম এফটাকে বলা হবে প্রিফিক্স। এফটাকে বলা হবে কি প্রিফিক্স। এই প্রিফিক্সের বাংলা হচ্ছে উপসর্গ, আর এই সাফিক্সের বাংলা হচ্ছে প্রত্যয়। প্রত্যয় এবং উপসর্গ একই জিনিস, সে যদি সামনে বসে তাকে বলা হবে উপসর্গ, আর যদি সে পরে বসে তাকে বলা হবে প্রত্যয়। তাহলে আমার এরকম কিছু সাফিক্স বা কিছু প্রত্যয় দেখে আমি চিনতে পারি যে শব্দটা কি বিশেষ্য নাকি শব্দটা বিশেষণ। ধরেন আমি যদি ইংলিশে চলে যাই, তাহলে আমার যখন আমি শব্দ টিওয়াই এসসিসিই টিআইওএন এসআইওএন SSION এগুলো যখন আমি যুক্ত করি, তখন শব্দটা হয় একটা নাউন বা বিশেষ্য। কিন্তু আমি যদি দেখি শব্দের শেষে TIVESIVE এগুলো যখন বসে, তখন সেটা একটা কি হয়, তখন সেটা একটা অ্যাডজেক্টিভ হয়। তো বাংলায় কীরকম আছে, বাংলায় আছে আপনি শব্দের শেষে যখন দেখবেন আপনি প্রত্যয়, তা প্রত্যয়, তা, আমি, অন, হ্যাঁ, জফলা, এরকম যখন আপনি দেখবেন তখন সেই শব্দটা হবে একটা বিশেষ্য। কিন্তু আপনি যখন শব্দের পরে যদি দেখেন দীর্ঘ ইয়, তর, তম, বান, মান, শালা, শালি, শীল, তারপরে হচ্ছে ময়, প্রবণ, যদি আপনি দেখেন হচ্ছে স্পর্শ, স্পর্শী, যদি আপনি দেখেন স্ন, আপনি যখন দেখেন ইষ্ট, মিষ্ট, এরকম আপনি যখন দেখবেন তাহলে ওই শব্দটা হবে একটা বিশেষণ বা অ্যাডজেক্টিভ। এখন আমি একটা বিশেষণ আমি নিলাম, ধরেন শব্দটা হচ্ছে সরল। এখন বিশেষ সরল, এটা একটা বিশেষণ, এটা একটা কি, এটা একটা বিশেষণ। এখন আমি বললাম যে এই বিশেষণকে আপনি বিশেষ্যে রূপান্তর করেন, তখন এই বিশেষণকে আপনি বিশেষ্যে যদি রূপান্তর করতে চান, তাহলে ওই যে আমি বললাম না, শব্দের শেষে যখন তা প্রত্যয় যুক্ত করা হয়, তয় ব যুক্ত করা হয়, যখন জ বা জফলা যুক্ত করা হয়, তখন সেটা একটা বিশেষ্য হয়ে যায়। তাহলে আমি সরলের পরে আমি তা দিলাম, যখন আমি তা দিয়েছি এটা হয়ে গেছে কি সরলতা, কি হয়ে গেছে সরলতা, এবং সে একটা বিশেষ্য হয়ে গেছে, সে একটা কি হয়ে গেল, বিশেষ্য হয়ে গেছে। এখন আপনার কাছে মনে হলো স্যার আপনি তো বলেছেন যে শব্দ শেষে তা দিলেও বিশেষ্য হয়, জ দিলেও বিশেষ্য হয়, জ বা জফলা দিলেও বিশেষ্য হয়, তাহলে আমি যখন সরল দিব তখন তো আমার এই বানানটা সরল এরকম হওয়ার কথা ছিল, মানে জ এবং জফলা একই জিনিস, কিন্তু আমি এখানে জফলা দিছি, এই জ মানে জফলা, তাহলে আমার ব্যাপারটা কিন্তু সরল হওয়ার কথা ছিল। মনে রাখতে হবে তা প্রত্যয় খুব ভদ্র একটা প্রত্যয়, তা প্রত্যয় ভীষণ ভদ্র একটা প্রত্যয়, কারণ আপনি যখন কোথাও তা প্রত্যয় দেবেন, তা প্রত্যয় কখনই না করবে না, আপনাকে কখনই না করবে না। হ্যাঁ, তো এই তা প্রত্যয় কী করলো, সে না করে নাই। আপনার যদি প্রিয় মানুষ থাকে, আপনার যদি খুব কাছের মানুষ থাকে, আপনার প্রিয়জন, তার কাছে যখন আপনি কিছু একটা চান, প্রিয় মানুষটা কী করে, না করে, না করে না। তাহলে আমাদের এই তা প্রত্যয়টা কিন্তু ওই একজনের বিশেষণের খুব প্রিয়। সে বিশেষণ যখন বলবে, এই সরল বিশেষণ যখন বলতেছে যে তা প্রত্যয় তুমি আমার সাথে একটু বসো, তা প্রত্যয় কিন্তু না করবে না, সে বলবে আচ্ছা ঠিক আছে আমাকে বসাতে যাচ্ছেন আমি বসবো, সে বসে যাবে। কিন্তু এই জ প্রত্যয় খুবই দুষ্ট, তাহলে তা প্রত্যয় খুবই ভদ্র, কিন্তু জ প্রত্যয় খুবই দুষ্ট পাবলিক, সে খুবই দুষ্ট পাবলিক। আমি যখন জ প্রত্যয় মানে আমি সরল যখন বললো যে যে জ প্রত্যয় তুমি একটু আমার পাশে বসো, জ প্রত্যয় বললো যে আমার কি এত ঠেকা লাগছে আপনার পাশে বসার জন্য, সরলে অনেক রিকোয়েস্ট করেছে প্লিজ আমাকে, সরল বলতেছে আমার পাশে তুমি না বসলো তো আমি এই বিশেষণ থেকে বিশেষ হতে পারবো না। অনেক রিকোয়েস্ট করার পরে জ প্রত্যয় বললো আচ্ছা ঠিক আছে আপনি আপনার পাশে আমি বসতে পারি, তবে আমার শর্ত আছে। সরল তো এখন খুব বিপদে আছে, কারণ অ্যাট এনি কস্ট সরল সে বিশেষ্যে রূপান্তরিত হবে। তখন সরল বলতেছে আচ্ছা ঠিক আছে কী শর্ত বলো, জ প্রত্যয় বলল
যে আমি বসবো, কিন্তু আপনার শুরুতে যে স্বরধ্বনিটা আছে বা যে আকার ওকার রসিকার যেটা আছে এটাকে বৃদ্ধি বানাইতে হবে। সরল বলতে সেইটা আবার কি জিনিস? সে বলল যে শব্দের শুরুতে যদি অ থাকে, মানে নিশ্চয়ই আপনার শব্দের শুরুতে একটা ব্যঞ্জন থাকবে, নিশ্চয়ই একটা ব্যঞ্জন থাকবে, যেহেতু ব্যঞ্জন সিঙ্গেল না, তাহলে ওই ব্যঞ্জনের সাথে যদি অ থাকে তাহলে ওই অটার আপনি আ বানায় দিবেন। সরল বলবো, আচ্ছা ঠিক আছে বুঝছি, মানে আমার সরল বলতেছে যে আমার শব্দের শুরুতে যে বর্ণটা থাকে, যেমন আমার শব্দের শুরুতে কি আছে দন্তস্ব, তাহলে দন্তস্বর সাথে যদি অ থাকে তাহলে তারা আপনি কী বানাবেন, যে অ থাকলে আ বানাবেন। আমি বললো যে ঠিক আছে। আর যদি রস্বই দীর্ঘই থাকে, রস্বই দীর্ঘিকার থাকে, তাহলে তারা আপনি ঐকার বানাবেন। বলো আচ্ছা ঠিক আছে। বললো যদি আপনি রস্বকার দীর্ঘকার থাকে তাহলে আপনি তারা ওকার বানাবেন। বলো তাও ঠিক আছে। বলো যদি আপনি রিকার যদি থাকে তাহলে আপনি এর মধ্যে তার পরিবর্তে আপনি আর দিবেন। তখন সরল বা মূল শব্দটা বলল যে এতগুলো শর্ত, বললো যে আমার শর্ত যদি আপনি না মানেন তাহলে আমি বসবো না। বাধ্য হয়ে এই সরল এই শব্দটি, অর্থাৎ এখানে যে বিশেষণটা বসবে এই বিশেষণের শর্তটা মেনে নিল। আচ্ছা ঠিক আছে, তুমি আমার পাশে বসো, আমার শুরুতে যদি অ থাকে তাহলে আমি আ বানাই দিব, সমস্যা নেই। হ্রস্ব দীর্ঘ থাকলে তাহলে আমি কি বানাই দেবো, ঐকার বানাই দেবো। হ্রস্ব দীর্ঘ থাকলে আমি তাহলে ঔকার বানাই দেবো, এবং রি থাকলে আমি আর বানাই দেবো, কোনো অসুবিধা নেই। বলো আচ্ছা ঠিক আছে। এই জন্য ভাই, এই জন্য এই যে আমার যেহেতু আকার ও কারো শেখার কিছু না, তার মানে অ আছে, এই জন্য জ প্রত্যয় বসতে বলে আমার এখানে কি হয়ে গেছে, আকার দিছি, শব্দটা হচ্ছে সারল্য। তাহলে সারল্য একটা বিশেষ্য, সারল্য একটা কি, সারল্য একটা বিশেষ্য, সরলতা একটা বিশেষ্য। মানে এখানে তা প্রত্যয়ের যে কাজ, তা প্রত্যয়ের যে কাজ জ প্রত্যয়ের একই কাজ। তা প্রত্যয় খুবই ভদ্র, তাকে পাশে বসালে সে বসে, সে কোনো শর্ত টর্ত কিচ্ছু দেয় না। কিন্তু জ প্রত্যয় তাকে বসালে সে শর্ত দেয়। কী শর্ত দেয়? যে আপনার শব্দের শুরুতে যে ব্যঞ্জনটা থাকবে সে ব্যঞ্জনের সাথে নিশ্চয়ই একটা আকার ওকার রসিকার দীর্ঘ কিছু একটা থাকবে। বললাম যে হ্যাঁ থাকবে। বলছে ওইটাকে বৃদ্ধি করতে হবে, এবং সে বলে দিছে যে কী থাকলে কী করতে হবে। সে বলছে অ থাকলে তাহলে আপনি আ বানাবেন। বললাম ওকে। বলছে যে রস্বই দীর্ঘ এ থাকলে তাকে আপনি ঐকার বানাবেন। বললাম ওকে ঠিক আছে। রস্ব দীর্ঘ থাকলে আপনি ঔকার বানাবেন, এবং রি থাকলে আর বানাবেন। এই জন্য আমার এই জ দিয়েছি বলে, জ যে কথা জ প্রত্যয়, মানে এই জ যে কথা জ ফল একই কথা, এই জ যখন দিয়েছি তখন এই জয়ের শর্তের কারণে এই যেখানে একটা অ ছিল না, এই অটাকে আমাকে আ করতে হয়েছে। ব্যাপারটা কি বুঝতে পেরেছি? এভাবে হচ্ছে প্রশ্ন ধরবে, হচ্ছে ধরেন এরকম একটা শব্দ দিল যে সারল্যতা, আপনার সারলতায় আমি মুগ্ধ হয়েছি, আপনার সারলতায় মুগ্ধ হয়েছি। এখন এই বাক্যটা তো ভুল, অপপ্রয়োগ। এখন এইটাকে বলবে শুদ্ধ করার জন্য। এখন দেখেন আমার মূল শব্দটা কিন্তু সরল, সরল থেকে সরলতা হইতে পারে, সরল থেকে সারল্য হইতে পারে, কিন্তু আমরা ভুল করে এটাকে কি বলি, আমরা বলি যে সারল্যতা। ভাই এটা তো সে তো জ প্রত্যয় হিসেবে বসছেই, তাকে আবার তা প্রত্যয় দেওয়া যাবে না, কারণ তা প্রত্যয়ের যে কাজ জ প্রত্যয়ের কাজ প্রত্যয়ের দ্বিত্ব হয়ে যাচ্ছে, এই জন্য এটাকে বলা হচ্ছে প্রত্যয় জনিত ভুল। এখন আপনাকে যদি বলে যে সৌজন্যতা, এখানে কি সমস্যা? আপনি বললেন যে সৌজন্যতা প্রত্যয়জনিত ভুল, তখন আপনাকে যদি বলে আচ্ছা প্রত্যয়জনিত ভুল কিভাবে, তখন আপনাকে ব্যাখ্যা করতে হবে যে কেন ভুল। আপনাকে বললো সারল্যতা, বললেন স্যার এটা তো অপপ্রয়োগ, এটা কি ভুল? বললা যে আপনি বললেন যে এটা প্রত্যয়জনিত ভুল। তো প্রত্যয়ের কি? স্যার এটা প্রত্যয় দ্বিতীয় হয়ে গেছে, দুইবার প্রত্যয় হয়ে গেছে। কীভাবে দুইবার হয়ে গেছে? যে স্যার এখানে তা প্রত্যয়, শব্দের শেষে যখন তা প্রত্যয় থাকে সেটা বিশেষ্য করে, আবার জ প্রত্যয় দিলে সেটাও বিশেষ্য করে। তাহলে এই যে স্যার সরলতা বা সারল্য জ প্রত্যয় দেওয়া হয়েছে, তারপরে আবারও তা প্রত্যয় দিয়েছে, তাহলে প্রত্যয় দুইটা হয়ে গেছে, মানে একই রকম প্রত্যয় দুইটা হয়ে গেছে। সুতরাং এটা একটা প্রত্যয়ের দ্বিত্ব হয়ে গেছে বা প্রত্যয়ের বাহুল্য দোষ হয়ে গেছে। এরকমভাবে ব্যাখ্যা করবেন, ঠিক আছে? ওকে, তাহলে এখান থেকে ধরেন আমি যদি সুজনটা করাই, ধরেন সুজন যেটা পরীক্ষায় বেশি বেশি আসে, এরকম দু একটা উদাহরণ দেখাচ্ছি। এখন আমার পরীক্ষায় আসবে ধরেন সুজন। এখন সুজন এইটা একটা বিশেষ সন, তার সাথে আমি তা প্রত্যয় দিই তাহলে কি হয়, সুজনতা। কিন্তু সুজনের সাথে যদি আমি জ প্রত্যয় দিই তাহলে আমার তো এরকম সুজন্য এরকম হওয়ার কথা ছিল, সুজন্য,
নো, আর জ্বর পরিবর্তে জফলা দিয়ে দিলাম। সুজন্য এরকম হওয়া ছিল, কিন্তু এরকম হবে জপ্রত্যয় কি বলবে? জপ্রত্যয় বলবে যে আদিস্বর বৃদ্ধি বানান, আদিস্বরকে বৃদ্ধি বা চেঞ্জ করেন। এখন আদিস্বরে কি আছে? আদিস্বর হচ্ছে রস্য, দন্তের সাথে রস্য আছে, তাহলে রস্য থাকলে কি করতে হবে? ও বানাইতে হবে। এখন এইটাকে কাটতে আমার কি বানাইতে হবে? ও বানাইতে হবে। এই হলো সৌজন্য। তাহলে আমার সৌজন্য যে জিনিস, সৌজন্যতা একই জিনিস, কিন্তু সৌজন্যতা বলা যাবে না। আপনার সৌজন্যতায় মুগ্ধ হয়েছি, তাহলে এটা শুদ্ধ রূপ হবে আপনার সৌজন্যে মুগ্ধ হয়েছে। এখন আপনাকে যদি প্রশ্ন করা হয় যে সৌজন্যতা এটা কেন ভুল, তখন আপনি বলবেন যে স্যার এই জ প্রত্যয় দিয়ে এটাকে বিশেষ্য করা হয়েছে, আবার তা প্রত্যয় দিয়ে বিশেষ্য করার দরকার নাই, করলে সেটা ভুল হবে। আর একটা উদাহরণ দিচ্ছি। ধরেন আমি বললাম দরিদ্র, কি বললাম? দরিদ্র, দরিদ্র বলছি। এবার দরিদ্রের সাথে যদি আপনি তা দেন, এটা কি হবে? দরিদ্রতা। এটা ইম্পর্টেন্ট, অনেক বেশি আসে। ধরেন দরিদ্র থেকে আপনাকে আমি জ প্রত্যয় দিলাম, তাহলে তো এটা দরিদ্র এরকম হওয়ার কথা ছিল, দরিদ্র এরকম হওয়ার কথা ছিল না? কিন্তু যেহেতু জ প্রত্যয় দিয়েছি, তাহলে আদিস্বর বৃদ্ধি পাবে। তো আদিস্বরে কি আছে? দ, অ আছে, তাহলে অ থাকলে কি বানাইতে হয়? আ বানাইতে হয়। তাহলে আমার এটা 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 কি হবে? দারিদ্র হবে। দেখেন বানানগুলো দেখেন, দারিদ্র। তো দারিদ্র শুদ্ধরূপ, দরিদ্রতা সিদ্ধরূপ, কিন্তু দারিদ্রতা এটা নতুন করে এখানে তা দেয়া যাবে না। দরিদ্র বানানটা একটা শুদ্ধ বানান, দরিদ্রতা এটা একটা শুদ্ধ বানান, আর একটা শুদ্ধ বানান হচ্ছে দারিদ্র। দারিদ্র যেই কথা, দরিদ্রতা একই কথা। প্রশ্নটা এইভাবে আসে যে দারিদ্রতা আমাদের প্রধান সমস্যা, তার উত্তরটা কি হবে? দারিদ্র আমাদের প্রধান সমস্যা, অথবা দরিদ্রতা আমাদের প্রধান সমস্যা। ব্যাপারটাকে আমি বুঝাইতে পারতেছি? একজন শিক্ষক হিসেবে আপনার কোন গুণাবলী থাকা প্রয়োজন, এর উত্তরটা দয়া করে দিবেন স্যার। দেখেন এটা একটা উত্তর, এটাকে বলা হচ্ছে আপেক্ষিক। এক একজনের জন্য এক একটা, এক একজনের জন্য এক একটা। ধরুন আমাকে যদি আপনি বলেন যে একজন শিক্ষকের কী প্রয়োজন, প্রথম কথা হচ্ছে একজন শিক্ষকের নলেজ প্রয়োজন, জ্ঞান প্রয়োজন। কারণ একজন শিক্ষকের যদি জ্ঞান যদি না থাকে, নলেজ যদি না থাকে, তাহলে তিনি কখনই ভালো শিক্ষক হতে পারবেন না। এখন কারো কাছে মনে হতে পারে যে একজন সৎ শিক্ষকের প্রধান কাজ হচ্ছে সততা, বা একজন সৎ মানুষ নিয়ে গেলেন সে কিছুই পড়াইতে পারে না, তাহলে এই শিক্ষক তো জাতির কোনো উপকারে আসবে না। আবার একজন খুব মেধাবী একজন মানুষ, কিন্তু সেই সৎ না, তো এতে হয়তো কেউ কিছু স্টুডেন্ট উপকৃত হবে, কিন্তু সে আবার অপকৃত হবে। সুতরাং একজন শিক্ষকের খুব স্পেসিফিক কোনো গুণ নয়, একজন শিক্ষকের সবচেয়ে যেটা বেশি প্রয়োজন, একজন শিক্ষক নলেজেবল হবেন, একজন শিক্ষক সৎ হবেন, কর্মঠ হবেন, হ্যাঁ, এবং স্বপ্নবাজ হবেন, শিক্ষার্থীদের স্বপ্ন দেখাবেন, শিক্ষার্থীদের স্বপ্ন দেখাবেন। ফ্রান্সিস বেকনের একটা কথা আছে, কথাটা হচ্ছে যে ভালো শিক্ষক পড়ান, আর হচ্ছে খুব ভালো শিক্ষক বুঝিয়ে দেন, আর বেস্ট শিক্ষক হচ্ছেন স্বপ্ন দেখানো, এই টাইপের একটা কথা আছে। তো ওরকম কোনো কথা আপনারা বলতে পারেন যে একজন শিক্ষকের কাজ হচ্ছে একজন শিক্ষার্থীর ভেতরে যে সুপ্ত প্রতিভা আছে সেটাকে খুঁজে বের করা। অনেকগুলো বৈশিষ্ট্য আছে, এক গুড টিচারের বৈশিষ্ট্যর অভাব নেই, ঠিক আছে? ওকে, তাহলে আমরা দরিদ্র এটা শিখেছি। এবার একটা আপনারা পারবেন না, এটা হচ্ছে রি দিয়া, রির পরিবর্তে আর কিভাবে হয় এটা হয়তো আপনারা পারবেন না, এটা আমি একটু দেখাই দিতেছি। আচ্ছা শোনেন, এই যে বাংলাবিদ পেজ থেকে আগামী মঙ্গলবার এবং সোমবার, আগামী সোম আর হচ্ছে মঙ্গলবার রাত 8টায় ফ্রি ক্লাস হবে, দুইটা ব্যাকরণের উপর দুইটা ফ্রি ক্লাস হবে। আমার থাকবে, আপনাদের প্রতি রিকোয়েস্ট থাকবে, এবং সেটা স্মার্ট বোর্ডে হবে ক্লাসটা। আর স্মার্ট বোর্ডে আমি আগে কখনো ক্লাস নিইনি, তো সেই স্মার্ট বোর্ডে আসলে ক্লাস নিতে কেমন লাগে এটা মানে একটু ট্রায়াল দিয়েছি, কিন্তু আমার এই প্ল্যাটফর্ম মানে আমার যে প্ল্যাটফর্ম করেছি এটাতে আমার ক্লাস নিতে আমার বেশি ভালো লাগে আর কি।
কারণ এখানে হচ্ছে মানে এই যে আমি মানে স্মার্ট বোর্ডে কি হয়, আমি একটা পড়াচ্ছি, বারবার ওই পাশে ঘুরছি, বারবার ব্যাক সাইড দেখছি শিক্ষার্থীরা, বারবার ঘুরছি, বারবার করছি, লেখাগুলো স্পষ্ট হয় না, এরকম হয়। যদিও আমাদের যে জব এক্সপেরিমেন্ট নামে যে এটা হচ্ছে প্ল্যাটফর্মটা হয়েছে জব এক্সপেরিমেন্ট, ওখানকার মানে স্টুডিওটা আল্লাহর রহমতে ভালো সেট আপ হয়েছে। আজকে ইংরেজি ক্লাস হয়েছে জব এক্সপেরিমেন্ট, এটার আপনি সবাই লাইক দিয়ে রাখেন। জব এক্সপেরিমেন্ট, জব এক্সপেরিমেন্ট। তো এই জব এক্সপেরিমেন্টে আপনারা একটু লাইক দিয়ে রাখেন। এটা আজকে দুইটা ক্লাস হয়েছে, আজকে একটা গণিত ক্লাস হয়েছে, আজকে একটা ইংরেজি ক্লাস হয়েছে। হ্যাঁ, তো আপনাদের যাদের বয়স হচ্ছে আরও চাকরি পরীক্ষা দেবেন বিভিন্ন কিছু, তারা আপনারা এখান থেকে ক্লাসগুলো করতে পারবেন। সোমবার এবং মঙ্গলবার রাত 8টায় আমি দুটা ক্লাস নেব 2 দিনে। হ্যাঁ, তো এই রিটা দেখায়, ধরেন আমি কৃপণ শব্দটা লিখলাম, কৃপণের পরে আমি যখন তা দিয়েছি, তা দিয়ে তো কোনো অসুবিধা নেই, তা খুব ভদ্র, সে হয়ে যাবে কৃপণতা। কিন্তু আপনার কাছে মনে হচ্ছে না আমি তা দিয়া করবো না, আমি জ দিয়া করবো। তো জ দিয়া করলে এরকম হওয়ার কথা ছিল, কৃপণ্য এরকম হওয়ার কথা ছিল, কিন্তু এরকম হবে না। কারণ হচ্ছে ওই যে জ ফলা যেহেতু দিয়েছি, মানে জ যেহেতু দিয়েছি, তো জর পরিবর্তে আদিস্বর বৃদ্ধি করতে হবে। তো আদিস্বরে কি আছে? রি। এখন রি থাকলে তার পরিবর্তে কি লিখতে বলছে? আ লিখতে বলছে। তাহলে আমরা একটা আ লিখি, তাহলে ক, রি এর পরিবর্তে লিখি আ, আর, পরে বাকি কি ছিল আমার এখানে? প। তাহলে শব্দটা কি হয়ে গেছে? ক আর পণ্য। কি হয়ে গেছে? ক আর পণ্য হয়ে গেছে, ক আর পণ্য হয়ে গেছে। এখন সমস্যাটা হচ্ছে যে শব্দের মাঝখানে তো আমরা ই লিখতে পারি না, আ লিখতে পারি না। তাহলে মানে এই কটা, এই আটা কর সাথে আকার হিসেবে বসে যাবে। তাহলে কি হলো? কার। তাহলে কি এগুলো? কার পণ্য। এখন আমরা জানি যে আমি বানানে কোনো অবস্থাতে র হস এভাবে রাখতে পারবো না, কারণ র হস মানে হচ্ছে রেফ। তাই বানানে অলওয়েজ র হসের পরিবর্তে কি লিখতে হয়? বানানে। এটা হচ্ছে বানানে হচ্ছে, আচ্ছা আমি ভালো করে লিখে দিই, একটা বেসিক আপনাদের একটু বোঝাই দিই। এই র হস এইটা সমান হচ্ছে রেফ। তাহলে র হসটা হচ্ছে সবসময়, এটা হবে উচ্চারণে, আমরা রহস লিখব উচ্চারণে, আর রেফটা লিখবো সবসময় বানানে। রহস যে কথা, রেফ একই কথা। রহসটা বসে কোথায়? উচ্চারণ লেখার সময় রহস লিখবেন, আর হচ্ছে বানান লেখার সময় রেফ লিখবেন। এখন যেহেতু আমরা বানান শিখতেছি, তাহলে রহসের পরিবর্তে আমি কি লিখবো? রেফ লিখবো। তাহলে আমি কাই লিখলাম, এই পর উপরে উঠে যাবে, কারণ হচ্ছে যে এখানে 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 দেওয়া মানে হচ্ছে আগে ই থাকা, রেফ থাকা। তাহলে আমার এখানে এটা হয়ে যাবে, আর এখানে হয়ে যাবে কার্পণ্য। এই যে, তাহলে এই দেখেছেন যে আমি যখন কৃপণ লিখলাম, এটা কৃষণ লিখেছি মনে হয়, কৃপণ। তাহলে আমি যখন কৃপণ লিখলাম কীভাবে হয়েছে? আমি চাইলে এখান থেকে আগে আবার যেতে পারি। আবার কীভাবে যেতে পারি? কত কই, এই আকারের পরিবর্তে আ দেন, আকারের পরিবর্তে আ দেন, রেফের পরিবর্তে হস দেন, র হস দেন, নিলেন, আর যা আছে এই দেখেন আবার আগের লাইনে চলে গেছি। আবার চাইলে আগের লাইন থেকে এই লাইনে চলে যেতে পারতাম। তাহলে আমার এই যে রিয়ের পরিবর্তে আর যে বসটা, আরটা কিন্তু আছে এখানে, দেখেন কার পণ্য, কার, এই যে একটা আসছে কার, কার, এই যে কার, এই রেফটা হচ্ছে এখানে আসছে কার পণ্য। আশা করি বুঝতে পেরেছেন। হ্যাঁ, তাহলে এখানকার এই উদাহরণগুলো দেওয়া আছে, আপনারা এই উদাহরণগুলো পড়বেন। ঠিক আছে, এখানে উদাহরণগুলো করে দেওয়া আছে, যেগুলো ইম্পর্টেন্ট এগুলো দেখে যাবেন, বানান হিসেবে দেখে যাবেন। হ্যাঁ, ভূত বানানে, রূপ বানানে ই বসে, আর হচ্ছে এখানে অনুপ, অনুরা, অনুপ, এই কয়টা অনূর্ধ্ব, অনুদিত, এই কয়টা ছাড়া বাকি সব অনুতে রস্যকার বসে। এর মধ্যে অনুদিত বানানটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট। আচ্ছা, অদ্ভুত ছাড়া বাকি সব ভূতে হচ্ছে দীর্ঘকার বসবে। এর মধ্যে ভূতরে বানানটা অনেক ইম্পর্টেন্ট, ভূতরে বানান সত্যি সত্যি ভূতরে। তারপর হচ্ছে এইখানে হচ্ছে নূপুর, নূপুর, নূতন, নুন, এই তিনটা বানান ভেরি ভেরি ইম্পর্টেন্ট, অনেক বেশি ইম্পর্টেন্ট। এর মধ্যে প্রথমে আমরা নূপুর বানানটা শিখি। ধর একটা ছেলে, মানে একটা ছেলে একটা মেয়ে ইতে গেল, কি বলে, পার্কে।
বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড। তো বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড তারা পার্কে গিয়েছে, এখন ছেলেটা একটা নূপুর নিয়ে গেছে। তো নূপুর নেওয়ার পরে সে প্রথমেই মেয়েটাকে বলল যে তোমার পাটা দাও। ছেলেটা প্রথমেই নূপুরটা হাতে নিল, না মানে নূপুরটা হাতে, নূপুর যে আংটাটা আছে সে আংটাটা এভাবে খুললো, আংটাটা খুলেছে, খোলার পরে বলল যে তোমার পাটা দাও, পা মানে প। মেয়ে পাটা দিল, পাটা দেওয়ার পরে সে এই যে এইখানে যে নূপুরের যে আংটাটা যে খুলছিল এইটা সেই পাশে সেভাবে পরায় দিছে। এই তো তাদের প্রেমটা হয়ে গেল। তাহলে নূপুর পরতে চাইলে প্রথমেই আগে আপনার নূপুরের এই আংটাটা কী করতে হবে, খুলতে হবে। খোলার পরে পরে ওই যে প আছে, পরে এই পায়ের মধ্যে কী করতে হবে, পরিয়ে দিতে হবে, তবেই না প্রেমটা জমবে, তাই না? ওকে, তো এরকম একজন করে ছেলেরা যারা আছেন এরকম করে আমাকে জানায়েন। হ্যাঁ, আর হচ্ছে দেখেন নুনো বানানে, এই নুনো বা ন্যূনতম যেভাবে আসুক, নুনো বা ন্যূনতম যেভাবে আসুক, ভেরি ভেরি ইম্পর্টেন্ট নুনো বানানটা, এটা লিখতে দিবে আপনাকে। এই নুনো বানানটা আপনাদেরকে লিখতে দিবে যে ন্যূনতম বানানটা লিখুন। তাহলে দেখেন ন্যূনতম বানানই এই যে দীর্ঘকার আর হচ্ছে জ, দীর্ঘকার এবং জ এটা প্রথম বর্ণে আছে, মানে ন্যূনতম বানানে এই দন্ত ন দেখেন একেবারে ফ্রি, এই ত একেবারে ফ্রি, এই ম একেবারে ফ্রি, এদের সাথে আকার ওকার রসিকার কিছুই নেই। ন্যূনতম বানানে একটা দীর্ঘকার লাগে, একটা জফলা লাগে। তা দীর্ঘকার এবং জফলা যাই থাকুক না, কোথায় আছে, প্রথম বর্ণে আছে, প্রথম বর্ণে আছে। তারপরে যদি কেউ নুনু বানান বলছি, সরি, ন্যূনতম বানান ভুল করেন, তাহলে যদি কি মানে আপনারা যদি ভুল করেন তাহলে আমার আসলে করার কিছু নেই, ঠিক আছে? আচ্ছা, এখন হচ্ছে নূতন বানান। হ্যাঁ, ওই নূতন বানান এটা হচ্ছে সংস্কৃত রূপ, নতুন থেকে নতুন হয়। হ্যাঁ, নতুন হলে এটা রস্যকর হয়ে যাবে সংস্কৃত থেকে। ওকে, আচ্ছা, মর্ত তাহলে কোন শব্দ থেকে, মর্ত তাহলে কোন শব্দ থেকে হয়েছে? মর্ত কোন শব্দ থেকে হয়েছে? মর্ত তো চেঞ্জ হয়ে আসে না, সব শব্দ তো চেঞ্জ হবে না, যেগুলো চেঞ্জ হয়েছে ওগুলো না আমি দেখালাম। ওকে, তারপরে এখানে হচ্ছে এই হিরণময় বানানটা ইম্পর্টেন্ট, আর এখানে হচ্ছে এই ক্লাসগুলো আমরা আগেই করে ফেলছিলাম নত্য সত্য বিধানে। হ্যাঁ, তারপরে হচ্ছে দেখেন রং মেখে ঢং করে সংসেজে ভং ধরলে জং, মানে জং ধরলে জং পরা ব্যাঙের মতো গাং গাং করতে হবে। শব্দের শেষে ও বসে না, বানানের ক্ষেত্রে শব্দের শেষে কি বসে? বানানের ক্ষেত্রে বসে হচ্ছে অনুস্বার, আর উচ্চারণের ক্ষেত্রে বসে হচ্ছে উ। উচ্চারণের ক্ষেত্রে বসবে উ, উচ্চারণ যখন আপনি লিখবেন উ, আর যখন বানান লিখবেন তখন হচ্ছে শব্দের শেষে অনুস্বার বসে। ঠিক আছে, এটা মনে রাখবেন। তাহলে আমরা মনে রাখি, রং মেখে ঢং সেজে ভং ধরলে জং পরা ব্যাঙের মতো গাং গাং করতে হবে। আপনারা কোনো কমেন্ট আমার কিচ্ছু করতেছেন না। বলতেছে স্যার প্রশ্ন আকারে পিডিএফ দিলে ভালো। প্রশ্ন আকারে মানে কি একটা প্রশ্ন করতাম পরে আবার উত্তর দিতাম, একটা প্রশ্ন করতাম একটা উত্তর, এরকম হলে কোন প্রশ্ন যে করে এটার কোনো নিশ্চয়তা আছে? প্রশ্ন কম হবে তো, এরকম তো করার দরকার নাই, শত শত প্রশ্ন হবে। বরং আপনি বিষয়গুলো জেনে যাবেন, প্রশ্ন আপনাকে যেভাবে করবেন আপনি উত্তর করবেন। ঠিক আছে, ক বর্গ, এই যে ফ্রেন্ড সার্কেল কথা বলছিলাম না, অভিধানে দেখবেন এই কথাটা আপনাদের আসতে পারে। অভিধানে কিন্তু মানে অভিধানিক বর্ণনাক্রমে প্রথমে হচ্ছে ক, তারপর হচ্ছে ক্ষীয়। আপনাকে যদি প্রশ্ন করা হয় যে আপনাকে দুইটা শব্দ বা তিনটা শব্দ দিয়ে দিল যে কোন শব্দটি অভিধানে আগে বসবে, তাহলে দেখেন, বা অভিধানে ক্ষীয়র অবস্থান কোথায়? ক্ষীয়র অবস্থান হচ্ছে কয়ের পরে ক্ষয়ের আগে অভিধানে। আচ্ছা, মানে আমি যদি বলি যে আমি বললাম হচ্ছে খেলা,
আবার বললাম ধরেন আমি ক্ষতি, তাহলে এই শব্দটার মধ্যে কোনটা অভিধানে আগে বসবে? অভিধানে ক্ষতিটা আগে বসবে, কারণ ক্ষিয়র স্থান ক্ষয়ের আগে। তাহলে এরকম জিজ্ঞেস করতে পারে। তাহলে ক্ষিয়টা কিন্তু ক বর্গের মধ্যে আছে। তাহলে যে ক, খ, গ, গ আর যে ক্ষিয়, তাহলে এদের সাথে সংযুক্ত হিসেবে কি বসবে? ও বসবে। কেন ও বসবে? কারণ এটা ফ্রেন্ড সার্কেল। আমরা বলছি না যে ত, থ, ধ, দ, দন্ত, ন, তার ওটা ফ্রেন্ড সার্কেল। প, ফ, ব, ভ, এরা ফ্রেন্ড সার্কেল। ট, ঠ, ড, ঢ, দন, মূর্ধন্য ন, এরা ফ্রেন্ড সার্কেল। তাহলে যে ক, খ, গ, গ এবং ক্ষিয় এদের ফ্রেন্ড সার্কেল কে? এদের ফ্রেন্ড কে? এদের ফ্রেন্ড হচ্ছে ও। তাহলে এরা যুক্ত 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 অবস্থায় বসবে। ঠিক আছে, এই যে যুক্ত বসে। তবে সন্ধিতে যদি হয়, সন্ধিতে আবার একটু ব্যতিক্রম হয়ে যায়। শব্দটা যদি সন্ধিবদ্ধ হয় তাহলে আবার অনুস্বার বসবে। শব্দটা সন্ধি বসলে অনুস্বার বসবে। এর মধ্যে অলঙ্কার বানানটা ইম্পর্টেন্ট, কারণ অলঙ্কার বানানটা কেউ অনুস্বার দিয়ে লেখে, সঙ্গীত বানানটা কেউ অনুস্বার দিয়ে লেখে, ও দিয়ে লেখে। তারপরে হচ্ছে এখানে অহংকার বানানটা কেউ ই দিয়ে লেখে, কি বলে, ও দিয়ে লেখে। ও দিয়ে লেখা যাবে না। কিন্তু আবার সংখ্যা বানানটা সন্ধিবদ্ধ হওয়ার পরেও সে মূল নিয়মকে ফলো করেছে, মানে ওই ফ্রেন্ড সার্কেল নিয়মটাকে ফলো করেছে। এটুকু চাইলে পড়তে পারেন, নাও পড়তে পারেন। এক্ষুনি এটা আমরা তো একবার পড়িয়েছিলাম গত ক্লাসে। তারপর হচ্ছে খিরখুর, এটা তো পড়া দরকার নাই। ইয়ো হচ্ছে ভিডিও, অর্থাৎ প্রযুক্তি রিলেটেড যেগুলো আছে এগুলোতে ইও বসে, ভিডিও, অডিও। আর চিকিৎসা সংক্রান্ত যদি বসে তাহলে ইও বসে। দেখেন যে হোমিও, ফিজিও, পলিও, এটা আপনারা পারবেন। তারপরে হচ্ছে টিটা খানা, এগুলো তো পড়া দরকার নাই, এটাও পড়া দরকার নাই। তারপরে হচ্ছে লেখকের নামের বানান। লেখকের নামের বানান লেখক যেভাবে লিখবেন তাকে সেভাবে লিখতে হবে। সেই ক্ষেত্রে আপনারা কয়েকটা বানান মুখস্থ করবেন। নাম্বার 1 যেটা, সেটা হচ্ছে জসিমউদ্দিন বানান। জসিমউদ্দিন বানান নিয়ে আমার জীবনে অনেক বড় ঘটনা ঘটে গেছে। হ্যাঁ, জসিম উদ্দিন একটা শব্দ এবং দয় দ ভেঙে লিখতে হবে। প্রথম দ হচ্ছে হস। জসিমউদ্দিন বানানটা কিন্তু এইভাবে। তারপর হচ্ছে বিভূতিভূষণ বানানটা আপনারা একটু দেখে নেবেন। জসিমউদ্দিন কবিতা তো আপনাদের পাঠ্য আছে। জসিমউদ্দিন কবিতা কি পাঠ্য আছে না? কবর নাকি? আচ্ছা, স্কুলে কি জসিমউদ্দিন কবিতা পাঠ্য আছে, কবর বা কিছু একটা? আচ্ছা, থাকতে পারে সম্ভবত। তারপরে হচ্ছে জীবনানন্দ দাশ বানানটা দেখবেন। মীর মোশাররফ হোসেন, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। মীর মোশাররফ, র 2 বার। হ্যাঁ, সৈয়দ ওয়ালিউল্লাহ বানানটা ইম্পর্টেন্ট। রশিদ করিম 2টা দীর্ঘইকার, শহীদ কাদের 2টা দীর্ঘইকার। শরৎচন্দ্র বানানটা দেখেন। শরৎচন্দ্র কিন্তু ভুল, কারণ শরৎচন্দ্র হচ্ছে শরৎ প্লাস চন্দ্র। তাহলে এই খণ্ডত্ব আর হচ্ছে চ যদি সন্ধিবদ্ধ হয় তাহলে দুইটাই কি হয়ে যায়? চ হয়ে যায়। তাহলে তো আমার সত্যিকারের বানানটা হচ্ছে শরৎচন্দ্র, এইটা হচ্ছে শুদ্ধ। এখন শরৎচন্দ্র তার নিজের বানান বা তার বাপমান তার নাম বানান, তার বাপমা এই বানানটা এভাবে লিখছেন বা এইভাবে লিখেছেন। সুতরাং লেখক শরৎচন্দ্রের বানান কিন্তু এইভাবে হবে। শরৎচন্দ্র শব্দ অর্থাৎ শরতের চাঁদ। আর এমনিতে যদি আপনি শরৎচন্দ্র, চলো শরৎচন্দ্র দেখে আসি, মানে শরৎচন্দ্রের চাঁদ দেখে আসি, তখন তো অবশ্যই এভাবে লিখতে হবে, কারণ শরৎ এবং চন্দ্র এটা সন্ধি হয়েছে। সন্ধি হলে খণ্ডত্ব আর চ যদি সন্ধি হয় তাহলে দুইটাই কী হয়ে যায়? চ হয়ে যায়। তাহলে তো আমার বানানটা এরকম হবে, শরৎচন্দ্র। কিন্তু আমরা লেখকের বানান কিন্তু শরৎচন্দ্র এভাবে লিখছি। এর কারণটা কি? কারণ লেখকের বাবা নামটা এভাবে লিখেছিলেন, এই জন্য। নামের বানানে বর্ণে শামসুর রাহমান, নট রহমান, রাহমান। ঠিক আছে, এটা আমাদের শামসুর রহমানের কবিতা আমাদের পাঠ্য আছে, তাই না? তাহলে আমাদের শামসুর রহমানটা পড়তে হবে। বঙ্কিম বানানটা লিখে দেখান। আচ্ছা, বঙ্কিম বানানটা লিখে দেখাবো। বঙ্কিম, ওর সাথে কম, বঙ্কিম, উ এবং বঙ্কিম চন্দ্র। তাহলে বঙ্কিমচন্দ্র, বঙ্কিম মানে বঙ্কিমের তদ্ভব রূপ কি? বঙ্কিম মানে হচ্ছে বাঁকা, চন্দ্র মানে চাঁদ। তাহলে বঙ্কিমচন্দ্রটা আপনি চাইলে বলতে পারেন বাঁকাচাঁদ চট্টোপাধ্যায়। বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় না বলে কি বলতে পারবেন? বাঁকাচাঁদ চট্টোপাধ্যায়। ওকে, আমাদের আরও পড়াশোনা আছে, একটু দ্রুত আমরা করি। শব্দটা দয় দীর্ঘকরণ বসবে
আর দ রসকার কখন বসবে? যদি দূরত্ব বোঝায়, ডিস্টেন্স কিছু বোঝায়, ডিস্টেন্স যদি বোঝায়, তাহলে সেখানে বসবে হচ্ছে আপনার দীর্ঘকার। যেমন কত দূর, বহু দূর, মানে অনেক দূর, তাহলে দীর্ঘকার বসছে। কত দূর, অনেক দূর। অদূর, দূরবীক্ষণ। দূরবীক্ষণ মানে হচ্ছে ওই যে আপনি দূরবীন আর কি, যে আপনি ধরেন পাঁচতলার ছাদে, আরেকটা কেউ একজন পাঁচতলার ছাদে, তখন আপনি এরকম দূরবীন দূরবীন দিয়ে ধরেন কোনো একটা ছেলে আরেকটা মেয়েকে দেখার চেষ্টা করেন নর্মালি, অথবা আপনার জানালা দিয়ে অন্য আরেকটা দূরে সুন্দরী এক ভাবি আছে, ওই ভাবি কোন সময় কি করে না করে, এটা অনেক ছেলেরা আছে ঢাকায় বিশেষ করে বা বিভিন্ন বড় বড় শহরে, যে দেখা গেছে নিজের বাসা থেকে এরকম একটা দূরবীন বা দূরবীক্ষণ কিনে ওই যে একটু দূরে যে বাসা আছে ওখানে হয়তো কোনো সুন্দরী মেয়ে আছে বা ভাবি আছে বা কিছু কোনো একটা নারী আছে তাকে দেখে। তাহলে ওই দূরবীক্ষণের কাজ হচ্ছে দূরের জিনিস দেখা। তো এই জন্য আপনাদের বাসা যারা শহরে থাকেন তাদের বাসার যেন পর্দা থাকে, বাসার জানালা পর্দা রাখবেন, অথবা নেট দিয়ে দেবেন। নেট দিয়ে দিলে সেখানে করা যায় না, মানে দেখা যায় না, বাইরে থেকে কেউ দেখতে পারে না। নইলে কিন্তু অনেক দুষ্ট ছেলেরা আছে, অনেক অসৎ যারা আছে, এরা হচ্ছে এরকম দূরবীন দিয়ে কিন্তু লক্ষ্য রাখে। অনেকে আবার ড্রোন পাঠায় দেয় আজকালকার যুগে, কত ধরনের যে অকারেন্স বৃদ্ধি পাচ্ছে। তাহলে দূরবীন মানে হচ্ছে দূরে জিনিস, তাহলে দূরের সাথে সম্পর্কিত। দূরাগত মানে দূর থেকে যে আসছে, দূরবর্তী মানে দূরে যে অবস্থিত। দূরালাপন মানে হচ্ছে ফোন। দূরালাপন মানে হচ্ছে কি? ফোন মানে মোবাইল আর কি, টেলিফোন আর কি, ঠিক আছে, যেটা দিয়ে কথা বলা হয়। তাহলে আপনি বলবেন যে তোমার দূরালাপনে আমাকে ফোন দিও। মোবাইল, মোবাইল ফোন। দূরদৃষ্টি আছে দূরত্ব, দূরস্থির, জুড়ে যে স্থির, দূরদর্শিতা। এটার মধ্যে ঠিক দূরের ব্যাপারটা বাস্তবে নাই, মানে দূরের কোনো জিনিস যে আগে থেকে ভাবতে পারে। দূরবাস মানে দূরের আবাস, মানে আপনি পাঁচতলার ছাদে উঠলেন, আরেকজন পাঁচতলার ছাদে, ওই পাঁচতলার ছাদ থেকে হাই। আভাস মানে ইঙ্গিত, অর্থাৎ দূর থেকে যে ইঙ্গিত দিচ্ছে সে হচ্ছে দূরভাষ। দূতালি মানে হচ্ছে মেসেঞ্জার। ধরেন আপনি আপনার গার্লফ্রেন্ডকে প্রেমের প্রস্তাব পাঠাবেন। এখন আপনি অনেক ভীতু, আপনি কিছুই বলতে পারছেন না, তখন আপনি আপনার একটা মেয়ে ফ্রেন্ডকে বললেন যে দোস্ত একটু বইলা দে না। এই যে বইলা দেওয়ার যে কাজটা, এটাকে বলা হচ্ছে দোতালি। এটা কি বলা হচ্ছে? দোতালি। তাহলে দূতের কাজ দোতালি, অর্থাৎ মেসেঞ্জারের কাজ, এটা আপনি মেসেঞ্জার বলতে পারি। তাহলে এই দোতালিটা তো দূরেই করে, মানে আপনি এখানে আছেন, আপনার যাকে পছন্দ করেন এখানে আছেন, তখন আপনি আপনার বন্ধুরে বললেন, তখন আপনার মেসেজটা নিয়ে সেখানে গেল। এই যে কাজ, এটাকে দোতালি বলে। তাহলে এটা অবশ্যই দূরের একটা সম্পর্কিত ব্যাপার। দূতাবাস মানে হচ্ছে ধরেন মানে এক দেশের অফিস অন্য দেশে থাকা। ধরেন বাংলাদেশের পৃথিবীর অন্যান্য দেশের অফিস আছে, এটাকে অ্যাম্বাসি বলে। কি বলে? অ্যাম্বাসি। তাহলে দূতাবাস অবশ্যই দূরে থাকে। ব্যতিক্রম হিসেবে আমরা দেখবো দূর্বা। ধরেন দূর্বা তো দূরেই থাকে, ঘরের বাইরে থাকে, এটাও হিসাবে চালিয়ে এখানে নেওয়া যায়। তারপরে হচ্ছে আপনার দূষিত, অর্থাৎ দূষণ রিলেটেড যেগুলো আছে যে কয়েকটা, এই কয়টাতে শুধু দূর সম্পর্কিত না, তারপরে দীর্ঘকার বসবে। ঠিক আছে? যার ভীষণ ঘুম পাচ্ছে, স্যার ভীষণ ঘুম আসছে, এটা এখানে মেসেজে লিখবেন না, কোনো নেগেটিভ কথা লিখবেন না, কারণ আপনার এই নেগেটিভ কথার জন্য তালুকদার, মাহফুজুর তালুকদার, কারণ আপনি যে বলছেন যে মনে রাখবেন যে ব্যাধি সংক্রামক, স্বাস্থ্য নয়। নেগেটিভ জিনিসগুলো সংক্রামিত হয়, পজিটিভ ব্যাপারগুলো কখনো সংক্রমিত হবে না, মনে রাখবেন। তাহলে আপনি যে বললেন যে আপনার ঘুম পাচ্ছে, আপনার এই ঘুমের কথা শুনে দেখবেন আরও 5 জন 10 জন 20 জন সংক্রমিত হবে এবং ওনারাও ক্লাস থেকে বিমুখ হয়ে যাবে। আপনার ঘুম পালে আপনি চুপ করে চলে যান, কোনো অসুবিধা নেই, এটা লেখার দরকার নাই। ঠিক আছে? আচ্ছা, মানে আপনার ঘুম কেন পাচ্ছে? মানে রাত বেশি হয়ে গেছে, না আপনি বুঝতে পারছেন না, না আমি বুঝাইতে পারছি না? সিনথিয়া ফাহমিদাকে বলছেন স্যার বঙ্কিম বানান নাকি ওর সাথে, নাকি বুঝি নাই, ওর সাথে নাকি ক না ক না ম হয় স্যার, বুঝলাম না তো। ব ও ক বঙ্কিম, বঙ্কিম, এটা যদি উচ্চারণ আপনি লেখেন তাহলে কি হবে? বঙ্কিম। বঙ্কিম না, এটা বঙ্কিম, তো মানে ওকার হবে বঙ্কিম, যেহেতু পরেই আছে, রসি আছে, পরে রসি থাকলে আগের ও হয়ে যায়, বঙ্কিম। এই বানানটা এরকম, উচ্চারণটা এরকম হবে। আচ্ছা, এই পাশে দেখি, যদি দূরত্ব রিলেটেড না হয় তাহলে রসকরে বসবে, যেমন দুর্নাম, দুর্বার, দুর্গা, দুরবস্থা। এই দুরবস্থা বানানটা কিন্তু এটা কিন্তু দুরাবস্থা না, এটা কিন্তু দুরবস্থা। তারপর হচ্ছে দুরারোগ্য,
দুরাকাঙ্ক্ষা, দুরূহ, দুর্ঘটনা, দুর্গ, দুর্দান্ত, দুর্যোগ, দুর্বল, দুর্জয়, দুর্গম, দুর্গত, দুর্বিষহ, দুর্নীতি, দুর্দিন, দুরাচার, দুরাশা, দুর্নিবার, দুর্ভোগ একটাও কিন্তু দূরত্ব রিলেটেড না। যেহেতু দূরত্ব রিলেটেড না, সেজন্য হবে হ্রস্বকার। দূরবীন, এটা দূরত্ব রিলেটেড, তারপর হ্রস্বকার হয়েছে। কারণ হচ্ছে দূরবীন একটা ফার্সি শব্দ। কি শব্দ? ফার্সি শব্দ দূরবীন। দূরবীন আর এই দূরবীক্ষণ কিন্তু একই জিনিস, কিন্তু এই দূরবীনটা হচ্ছে ফার্সি শব্দ। কি শব্দ? ফার্সি শব্দ। যেহেতু বিদেশি শব্দ, এই জন্য এখানে কি হবে না? দীর্ঘকার বসবে না, কারণ আমরা বিদেশি শব্দে দীর্ঘকার হতে দেখি না। কাজী নজরুল ইসলামকে জাতীয় কবি বলা হয় কেন? ভেরি ভেরি ইম্পর্টেন্ট ব্যাপার। এটা হচ্ছে আমরা নজরুল যখন পড়াই তখন আমরা পড়াবো, তারপরে যদি আপনি বলছেন একটু বলে দিচ্ছি। বাংলাদেশ একটা অসাম্প্রদায়িক দেশ। এখানে হিন্দু, বৌদ্ধ, মুসলিম, খ্রিস্টান সবাই এখানে বসবাস করে। বাংলাদেশের যে জাতীয়তাবাদী চেতনা, এটা শুরু হয়েছিল ভাষা আন্দোলন দিয়ে, অর্থাৎ ভাষাকে নির্ভর করে আমাদের জাতীয়তাবাদী ব্যাপারটা, ধর্মকে নিয়ে নেওয়া। কিন্তু তখন পাকিস্তান কিন্তু ধর্মকেন্দ্রিক, আফগানিস্তান ধর্মকেন্দ্রিক, মিডল ইস্ট ধর্মকেন্দ্রিক, কিন্তু বাংলাদেশটা কিন্তু ওই ধর্মকে ভিত্তি করে বাংলাদেশ প্রতিষ্ঠিত হয় নাই। বাংলাদেশ যে প্রতিষ্ঠিত হয়েছে এই পাকিস্তান থেকে আলাদা হয়েছে, এটা হচ্ছে ভাষাকে কেন্দ্র করে শুরু হয়েছিল, অর্থাৎ ভাষা, সংস্কৃতি এগুলো সব হচ্ছে আলাদা। পাকিস্তান এবং বাংলাদেশের মধ্যে ভাষা, সংস্কৃতি, খাদ্যাভ্যাস কোনো কিছু মিল নাই। শুধু মুসলিম ওরা, তার আমরা মুসলিম, এটাই শুধু মিল ছিল, এছাড়া অন্য কোনো মিল নাই। পাকিস্তানের মেন খাবার হচ্ছে রুটি, আমাদের মেন খাবার হচ্ছে ভাত। পাকিস্তানের ভাষা হচ্ছে উর্দু, আমাদের ভাষা হচ্ছে বাংলা। পাকিস্তানের হচ্ছে ওরা হচ্ছে লম্বা লম্বা, নাক খাড়া খাড়া, ওদের যে খাদ্যাভ্যাস এটা অন্যরকম, আমাদের খাদ্যাভ্যাস অন্যরকম। ওদের প্রকৃতি একরকম, আমাদের প্রকৃতি একরকম। অর্থাৎ পাকিস্তানের সাথে আমাদের কোনোভাবে কিচ্ছু মিল নাই, কোনোভাবে মিল নাই। ঠিক আছে, তাহলে এই যে বাংলাদেশটা হলো, এই বাংলাদেশটার এই যে অসাম্প্রদায়িক চেতনা, এই যে অসাম্প্রদায়িক চেতনা, নজরুলের, তিনি এমন একজন কবি, তিনি একজন গণকবি। নজরুলের যে প্রতিদ্বন্দ্বী যারা আছে, যে নজরুলকে রেখে আমি কাকে বানাইতে পারতাম, কি বলে, জাতীয় কবি বানাইতে পারতাম। আপনাকে প্রশ্নটা এইভাবে করবে, আমাকে প্রশ্ন করেছিল একবার এইভাবে, যে জীবনানন্দ দাশের বাড়ি হচ্ছে বরিশাল, তিনি বরিশালে বড় হয়েছেন, তিনি বরিশালে বাংলাদেশের কবি ছিলেন, এবং তিনি প্রকৃতি নিয়ে অনেক কিছু লিখেছেন, বাংলাদেশ নিয়ে অনেক কিছু লিখেছেন, বাংলা প্রকৃতি নিয়ে লিখেছেন, এবং এত বড় একজন কবি, তাকে আমরা কেন বা জাতীয় কবি করি নাই? কিংবা বাংলা সাহিত্যের আধুনিকতার যে জনক মাইকেল মধুসূদন দত্ত, তার বাড়ি হচ্ছে যশোর, আমাদের কবি, তাকে কেন আমরা জাতীয় কবি করি নাই? কিংবা জসিমউদ্দিন, তিনি ফরিদপুর এবং সবসময় ঢাকাতেই ছিলেন, পুরো একদম সাধারণ মানুষের কবি, তাকে কেন আমরা জাতীয় কবি করি নাই? রবীন্দ্রনাথ ঠাকুর বিশ্বকবি, তার কত গান, কবিতা, কত কি আমাদের পাঠ্যগত কিছু, তার এটাকে কেন আমরা জাতীয় কবি নাই? নজরুলের বাড়ি হচ্ছে কলকাতায়, বর্ধমান জেলায়, তাহলে তাকে আমরা কেন জাতীয় কবি করলাম? কি এমন প্রয়োজন ছিল? কিংবা নজরুল তখন তো একেবারেই খুব অসুস্থ, তারপরে আমরা তাকে জোর করে 1972 খ্রিস্টাব্দে তাকে নিয়ে আসলাম, 24 মে বাংলাদেশে নিয়ে আসলাম। কারণটা কি? কারণটা হচ্ছে নজরুল একজন গণকবি। নজরুল হচ্ছে হিন্দু, বৌদ্ধ, মুসলিম, খ্রিস্টান, উঁচু নিচু, ধনী গরিব সবার কবি, এবং তিনি সামাজিক এবং রাজনৈতিকভাবে মানুষের সাথে একাত্মতা পোষণ করেছেন। বাংলাদেশের যে সংবিধানের যে মৌলিক 4টি নীতি আছে, গণতন্ত্র, সমাজতন্ত্র, তারপরে জাতীয়তাবাদ, সমাজতন্ত্র, গণতন্ত্র, ধর্মনিরপেক্ষতা, এই যে একটা জাতির যে মূলনীতি, এই মূলনীতিগুলোর সাথে আসলে মিলে যাচ্ছে হচ্ছে নজরুলের এই মানসিকতা। অর্থাৎ নজরুল ধনী গরিব, উঁচু নিচু যা আছে সবার কবি, সবাই তাকে চেনে, সবাই পছন্দ করে, এবং জাতীয় জীবনের যত চেতনা আছে সেই চেতনার সাথে বাঙালির যে চেতনা, সেই চেতনার সাথে নজরুলের চেতনা সবচেয়ে বেশি মিলে। কারণ বাঙালিরা হচ্ছে জাতীয়তাবাদী, বাঙালিরা হচ্ছে দেশপ্রেমিক, তারা হচ্ছে মুক্তিকামী, তারা হচ্ছে সংগ্রাম করে দেশটা স্বাধীনতা লাভ করেছে। তারা হচ্ছে অসাম্প্রদায়িক,
মানবতাবাদী, মানে যত ধরনের এই পজিটিভ যে ইগুলো আছে, বাঙালির যে বৈশিষ্ট্যগুলো আছে, সবগুলো বৈশিষ্ট্য আপনি কার মধ্যে খুঁজে পাবেন? নজরুলের মধ্যে। এই বৈশিষ্ট্য কিন্তু রবীন্দ্রনাথ ঠাকুরের মধ্যে নাই। রবীন্দ্রনাথ ঠাকুর অত অসাম্প্রদায়িকভাবে কোনোভাবে তিনি দেখাইতে পারেন নাই। তিনি হিন্দুর কবি হয়ে গেছেন অনেক ক্ষেত্রে, কিন্তু নজরুল হিন্দুর কবি, মুসলিমের কবি, খ্রিস্টানের কবি, ছোটোর কবি, বড়োর কবি, সবার কবি। এবং তিনি ভারতবর্ষের সবার আগে স্বাধীনতার ঘোষণা দিয়েছেন। আমাদের জসিমউদ্দিন, তিনি পল্লীর কবি, গ্রামের মানুষ নিয়ে তিনি লিখেছেন, বা তিনি ওইভাবে মানুষের কাছে পৌঁছাইতে পারেন নাই। জীবন দাশের কবিতা ওইভাবে মানুষের কাছে পৌঁছাইতে পারেন না, কিংবা জাতীয় ইস্যুতে, রাজনৈতিক ইস্যুতে, সামাজিক ইস্যুতে, বা অসাম্প্রদায়িক ব্যাপার, বা এই যে মৌলিক যে জাতীয়তাবাদী যে চিন্তা, এগুলো আমাদের জীবন দাশের কবিতার মধ্যে নাই, ওইভাবে নাই। মাইকেল মধুসূদন দত্তের মধ্যে ওইভাবে নাই। একমাত্র আপনি চিন্তা করে দেখেন কার সাথে মেলে, নজরুল ছাড়া কল্পনাই করা যায় না। ঠিক আছে, মাইকেল বাংলা সাহিত্যের প্রথম বিদ্রোহী কবি, কিন্তু সেই মাইকেলের বিদ্রোহটা হচ্ছে সাহিত্যিক বিদ্রোহ, কিন্তু আমাদের নজরুল কিন্তু সামাজিক এবং রাজনৈতিকভাবে বিদ্রোহ করেছেন। তিনি সকল মানুষের, সকল ধর্মের, সকল যুগের, এবং এই ভারতবর্ষের স্বাধীনতার ক্ষেত্রে কাজী নজরুলের অবদান অনেক বেশি। তার কবিতা, গল্প, উপন্যাস, গান সব কিছু মানুষকে টাচ করে। তিনি একজন গণমানুষের কবি, এই জন্য তিনি আমাদের জাতীয় কবি। আনন্দ মঠের বিপরীতে, আনন্দ মঠ না, মানে ওই আমাদের বঙ্কিমের উপন্যাস আছে একটা, হচ্ছে দুর্গেশ নন্দিনী। দুর্গেশ নন্দিনীতে দেখাচ্ছে যে একজন হিন্দু ও তার নাম হচ্ছে জগৎ সিংহ। সে জগৎ সিংহকে দেখে প্রেমে পড়ছে হচ্ছে আয়েশা, মুসলিম একজন নারী, প্রেমে পড়ছে। তো সে হচ্ছে ইর মেয়ে, কি, আচ্ছা নাম ভুলে গেছি। সে একজন মুসলিম রাজার মেয়ে, এবং তার প্রেমিকের নাম হচ্ছে উসমান। প্রেমিকের নাম মানে উসমান তাকে পছন্দ করে আর কি। তো সে আয়েশার সাথে দেখাচ্ছে একটা যে হিন্দু একটা যুবককে দেখে আয়েশা পছন্দ করে ফেলেছে, ভালোবেসে ফেলেছে। এটার বিপরীতে ইসমাইল হোসেন সিরাজি তিনি লেখলেন রায়নন্দিনী। তিনি দেখালেন যে একজন মুসলিম ছেলের সাথে, একজন মুসলিম ছেলেকে দেখে একজন হিন্দু মেয়ে কি বলে অনেক বেশি পছন্দ করে ফেলেছে। ঠিক আছে, তো এইভাবে কিন্তু আমরা রায়নন্দিনীর সাথে, আপনাকে যদি প্রশ্ন করে রায়নন্দিনীর সাথে দুর্গেশ নন্দিনীকে প্রশ্ন করবে, আনন্দমঠ না প্রশ্ন করবে না। মেয়ের মশারফ হোসেন থেকে আপনার বিষাদ সিন্ধু থেকে প্রশ্ন করবেন, বিষাদ সিন্ধু। ব্যাকরণ বানানটা এরকম, ব্যাকরণ জফলার পরে আকার আছে। ওকে, আমরা আরো আগাই। তারপরে দেখুন দন্ত শয়ত, দন্ত শয়থ কোথায় হবে? দন্ত শয়ত হচ্ছে আপনার শব্দ থেকে দন্ত শয়ত যদি বাদ দেন, মানে এই দন্ত শয়থ অতিরিক্ত হিসেবে বসে শব্দে, কি অতিরিক্ত হিসেবে বসে। তাহলে এই যে দেখেন আমার এখানে মুখস্থের সাথে অতিরিক্ত হিসেবে বসছে, নিকটের সাথে অতিরিক্ত বসছে, প্রকৃতি অতিরিক্ত বসে, একটা মূল শব্দের একটা অর্থবোধক শব্দের পরে বসে দন্ত শয়থ, অর্থবোধক শব্দের পরে বসছে, অর্থবোধক শব্দের পরে বসছে, অর্থবোধক শব্দের পরে বসছে, অর্থবোধক শব্দ, অর্থবোধক শব্দ, অর্থবোধক শব্দ, অর্থবোধক শব্দ, অর্থবোধক শব্দ, অর্থবোধক শব্দ, মানে দু মানে খারাপ, সু মানে সুন্দর, হ্যাঁ, অসু মানে হচ্ছে প্রাণ, প্রস্প্র মানে হচ্ছে উৎকর্ষ বা আধিক্য। হ্যাঁ, তাহলে একটা মূল একটা শব্দ যার অর্থ আছে তার শেষে বসে হচ্ছে দন্ত শয়থ। আর দন্ত শয়ত সে বসে শব্দটা সে তৈরি করে, শব্দ থেকে দন্ত শয়ত বাদ দিলে ওই শব্দটার কোনো মিনিং থাকে না। আপনি একটু বাদ দেন, ধরেন আপনি এখান থেকে বাদ দিলে থাকে নে, এখান থেকে বাদ থাকে বে, এখান থেকে থাকে গ্রো, এখান থেকে অভ্য, এখানে কি থাকে প্রোষ, এখান থেকে বৃদ্ধ, এখান থেকে আশ্ব, এখান থেকে পড়া, এখান থেকে অ, মিনিংফুল হয় না। তাহলে শব্দ থেকে যদি আপনি দন্ত শয়ত বাদ দেন তাহলে কোনো অর্থ থাকবে না। তো যখন বাদ দেওয়ার পরে যখন অর্থ যখন থাকছে না তখন আপনি দন্ত শয়ত দেবেন, আর যখন দেখবেন যে মূল একটা শব্দের পরে বসছে তখন আপনি দন্ত শয়ত দেবেন। ব্যতিক্রম দুইটা, একটা হচ্ছে বিশ্বস্ত আর একটা হচ্ছে সমস্ত।
শেষ। তারপর হচ্ছে সত্তা সত্য সত্য, দেখেন আচ্ছা অনেক টাইম লাগতেছে, আপনারা কি বিরক্ত হচ্ছেন কিনা? লোকজন তো কম। ভাই ভাই কি বিএড এর সার্টিফিকেট দেখাবো? বিএড এর সার্টিফিকেট দেখালে অনেক ভালো হবে, অনেক ভালো হবে, অনেক ভালো হবে, আপনাকে বাদ দেওয়ার কোনো চান্স থাকবে না। হ্যাঁ, শেখ ফজলুল করিম থেকে কিছু জিজ্ঞেস করবে না। আমি এর আগের বারও বলেছিলাম যে ভাই শেখ ফজলুল করিম কিন্তু ওইরকম বিখ্যাত কেউ না। ওই ফজলুল করিমের সাহিত্য থেকে প্রশ্ন করার কোনো চান্স নাই। হয়তো আপনাকে জিজ্ঞেস করতে পারে ওখানে কি আছে, আপনি ফজলুল করিম বলেন, শেখ ফজলুল করিম বললেন, ঠিক আছে। বিপদগ্রস্ত, গ্রস্ত বানানে কি হয়? এই যে গ্রস্ত, এটা বাদ দিলে কোনো অর্থ থাকে? গ্রস্ত না, গ্রস্ত। সত্তা বানান দেখেন, তয়তো সত্তা বানান দেখেন, তয়তো নিষেব, আর এখানে এই সত্তা বানান এখানে, এখানে ব্যাখ্যা দেওয়া আছে, আপনারা চাইলে ব্যাখ্যাটা পড়তে পারেন। তারপর আমি জাস্ট খালি এটা নিয়ে বলি। যখন দন্ত সয়তো থাকে একটা সত্তা, আর এই দন্ত স্বনিষেধন তয়তো নিষেধন ব থাকবে, তখন হচ্ছে দুইটা সত্তা। আর দন্ত স্বনিষে যখন ব থাকবে, দন্ত স্ব ব মানে হচ্ছে নিজেকে বোঝানো, সেলফ বোঝা, মাই সেলফ, আমাকে বোঝা বা নিজের মালিকানা বোঝা। তাহলে এই সত্য যখন হবে তখন মানে কি নিজের মালিকানা। এই সত্য বা সত্তা মানে হচ্ছে দুইটা অস্তিত্ব। ধরুন আমি বললাম হচ্ছে মেয়েটি অন্তঃসত্ত্বা, কি সত্তা? অন্তঃসত্ত্বা। তাহলে অন্তঃসত্ত্বা, তাহলে মনে করেন এটা হলো বাচ্চা, তাহলে মেয়ের বাচ্চা হচ্ছে এটা, তো বাচ্চার চোখ দিতে হবে না, এই বাচ্চার চোখ হচ্ছে এটা, এভাবে মনে রাখবেন। তাহলে এই যে নিচে যে বদলে হচ্ছে বাচ্চা, আর হচ্ছে বাচ্চার চোখ, আর একটু বড় হলে বাচ্চার চোখটা এখানে আসলে লাগবে আর কি। হ্যাঁ, এভাবে পড়বেন। তারপর দেখেন চারি, কারি, দাড়ি, বাজি, মারি, কারি, চারি, যদি ব্যক্তি বোঝায়, যদি ব্যক্তি বোঝায় তাহলে দীর্ঘিকার, ব্যক্তি না বোঝালে হ্রস্বইকার। সরকারি, ব্যক্তি না, দরকারি, চরকারি, জমিদারি, পাইচারি, পাইকারি, দোকানদারি, ফৌজদারি, চালবাজি, চাঁদাবাজি, অতিমারি, মহামারী, একটাও ব্যক্তি না, এই জন্য হবে রসইকার। আর যখন আপনি বলছেন কর্মচারী, সহকারী, অর্জনকারী, পথচারী, ছিনতাইকারী, ছলনাকারী, সহযোগী, প্রতিযোগী, উপকারী, অধিকারী, আবেদনকারী, নির্মাণকারী, ব্যভিচারী, নবচারী, তখন ব্যক্তি। ব্যক্তি হলো চারিকারী, দাড়িবাজি, এইগুলো দ্বারা যখন শব্দ তৈরি হয়, যদি ব্যক্তি বোঝায় তাহলে দীর্ঘিকার, ব্যক্তি না বোঝালে রসইকার। জীবী বানান থাকলে যদি শেষে থাকে তাহলে দুইটা দীর্ঘিকার। এই যে দেখেন শ্রমজীবী, ক্ষীণজীবী, আইনজীবী, আর যদি এই জীবীটা প্রথমেই থাকে তাহলে প্রথমে দীর্ঘিকার, তারপর হচ্ছে রস্বইকার। দেখেন এই যে জীবী, 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 হ্যাঁ, জীবী, জীবী, তাহলে জীবী বানান যদি শুরুতে থাকে তাহলে এই ফর্মে থাকবে, প্রথমে দীর্ঘিকার তারপর রস্বইকার, আর শেষে থাকলে দুইটাই জীবী কী হবে? দীর্ঘিকার হবে। তারপর হচ্ছে বান, বান এবং মান মনে রাখতে হবে। অ এবং আয়ের পরে বসে বান, আর রস্বই দীর্ঘ রস্বইয়ের পরে হচ্ছে বসে মান। এ দেখুন অর্থবান, অর্থ অ আছে, ক্ষমতা এখানে কি আছে? আ। গুণ এখানে অ আছে, চরিত্র এখানে অ আছে, নিষ্ঠা এখানে আ আছে, পুণ্য আ, ন্যায় অ, তারপর হচ্ছে প্রজ্ঞা এখানে আ, প্রতিভা আ, নাথ এখানে আছে অ, ধৈর্য এখানে অ, ক্ষমা এখানে হচ্ছে কি? আ। তাহলে অ এবং আয়ের পরে হচ্ছে বান, অ আ বাদ দিলে যা থাকে তারপরে হচ্ছে মান। অ এবং আয়ের পরে হচ্ছে দন্তস্ব, ঠিক তেমনি অ এবং আয়ের পরে হচ্ছে বান, 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 বান। আর অ আ ছাড়া যদি বলা হয়, আপনি বলেন অংশু, দেখেন ও, অগ্নি ই, আয়ু উ, ঋদ্ধি ই, কৃষ্টি ই, চক্ষু উ, জ্যোতি ই, দ্যুতি ই। তাহলে রস্বই, দীর্ঘই বা রস্ব এগুলোর পরে কি বসে? আপনার মান বসে, বান বসে। এখানে একটা মনে রাখতে হবে যে অগ্নিবান, এইখানে কিন্তু আপনি দেখেন রস্যের পরে কি বসছে? মান হওয়ার কথা, কিন্তু এই বান মানে হচ্ছে তীর, আর অগ্নিবান মানে হচ্ছে এটা একটা পৌরাণিক ব্যাপার, মানে অগ্নি দিয়ে তৈরি বান আর কি, এটা অন্য জিনিস। তাহলে ভুবু এটা চাইলে পড়তে পারেন, অসুবিধা নেই। আর হচ্ছে এইখানকার যে বানানটা আছে ফরজ, এই ছকটা ফরজ আপনাকে পড়তেই হবে। কীভাবে পড়বেন? এই দেখেন এক এক, এক এক মানে দুইটাই রস্যই, এক এক মানে দুইটাই রস্যই বা দুইটাই রস্য হবে। কারণ হচ্ছে আপনার রস্য মানে কি এক, দীর্ঘ মানে কি দুই, রস্যই মানে কি এক, দীর্ঘ মানে কি দুই, এভাবে কোড করা হয়েছে। তাহলে আপনি এভাবে কোড ল্যাঙ্গুয়েজে পড়বেন। তাহলে আপনি এইভাবে মনে রাখবেন যে 11তে কী কী আছে? ইন্দ্রিয়, কিংবদন্তি, গিরিশ, তারপরে হচ্ছে কি তিমি, বিহিত, বিনিদ্র, নিবিড়, নিমিত্ত, বিকরণ, এভাবে পড়বেন, ঠিক আছে। তারপরে মিক্স আপ এক এক হতে পারে, অর্থাৎ রস্য এভাবে হতে পারে। হ্যাঁ,
এই যে এখানে দেওয়া আছে, হ্যাঁ এখানে দেওয়া আছে। বিদ্রুপ বানানটা দেখেন, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। বিদ্রুপ বানানটা, বিদ্রুপ বানান অনেকেই ভেবে লেখেন, দীর্ঘকার দিয়ে লেখেন, দীর্ঘকার দিয়ে লিখবেন না, বিদ্রুপ বানানটা ইম্পর্টেন্ট। তারপরে হচ্ছে দেখবেন যে 1 2, তাহলে প্রথমে রস্যই, তারপর হচ্ছে দীর্ঘই। অপরিসী, ইদানিং, মহিষী, সাময়িকী, বিনীত, এখানকার বানান সবগুলো ভেবে পড়বেন। দেখেন 2 2 মানে দুইটাই দীর্ঘই। তাহলে অশরীরী, অকনীয়সী, প্রতীকী, সমীচীন, মহিষী, গরীষী। তারপরে দেখেন 1 1 1 মানে হচ্ছে সবগুলো রস্যইকার, বিনিন্দিত, বিনির্জিত। তারপরে দেখেন 1 1 1 to 1 মানে প্রথমে রস্যই, তারপরে দীর্ঘই, তারপর আবার রস্যই, যে পিপীলিকা, বিভীষিকা, নিমিলিত। তারপরে দেখেন 1 1 2, তার মানে রস্যই 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 দীর্ঘই, তাহলে রস্যই রস্য মানে রস্যই রস্যই দিয়ে যেতে সেটা তার মানে 1 আর কি, তারপর হচ্ছে দীর্ঘই। এইভাবে পড়বেন এই ছকটা, এই ছক পুরাটা পড়বেন। এটা একেবারে ফরজ, মুখস্থ করতে হবে আপনাকে। এই জায়গা থেকে প্রশ্ন করবে কিন্তু, হ্যাঁ এখানে এই বানানগুলো যেগুলো দেওয়া আছে এগুলো সবগুলো বানান অনেক ইম্পর্টেন্ট। নোয়াখালী ফেনীতে আছে, ফেনীতে কবি আছে। নোয়াখালীতে আপনাদের কে কে আছে? এতদ্ধারা বানান ঠিক আছে, হ্যাঁ। যদি বলে 100 জন শিক্ষার্থী নিয়ে কীভাবে ক্লাস নেবেন, তখন বলবেন স্যার আমি মুখ দিয়ে ক্লাস নেব। অথবা বলবেন যে স্যার আমি 100 জন শিক্ষার্থী, এটা কি আমার সমস্যা, আপনারা 100 জন শিক্ষার্থী দিচ্ছেন কেন, এই জন্য হয়তো আমি এত ক্লাস নিতে হচ্ছে। আচ্ছা জাস্ট মজা করছি আর কি। তো যদি বলে স্যার 100 জন শিক্ষার্থী আপনি কীভাবে ক্লাস নেবেন, তখন বলবো স্যার আমি আসলে 100 জন শিক্ষার্থীদের খুব প্রথম কথা হচ্ছে স্যার আমাকে খুব এনার্জি নিয়ে ক্লাস নিতে হবে, এবং আমাকে এমনভাবে ক্লাস নিতে হবে যেমন আমার কথাটা যেন আপনার শেষ পর্যন্ত পৌঁছায়, এবং গল্পের ছলে বা স্টুডেন্টদেরকে মোটিভেশন দিয়ে বা গল্পের আলোকে গান, কবিতা, গল্প সব কিছুর আলোকে এমনভাবে নিতে হবে যেন শিক্ষার্থীরা একেবারে তন্ময় হয়ে থাকে, আমার প্রতি ওদের যেন আকর্ষণটা থাকে। ঠিক আছে, এইভাবে ক্লাস নেবেন। এই ধরনের, এটা একেবারে এই ধরনের কোনো প্রশ্ন করবে না জীবনও। ঠিক আছে, যে 100 জন শিক্ষার্থীকে ক্লাস নেবে। তাহলে এই ছিল মোটামুটি ক্লাস। আগামী ক্লাসে আমরা হচ্ছে ছন্দ অলঙ্কারটা একটু আপনাদের দেখাই দিব, ছন্দ বিশেষ করে ছন্দটা দেখাই দেবো। একটা ছন্দ আসছিল যে তোমার এই জন্য ভালোবাসি আছে 17 পেয়ে 12 জন্মের জন্মের যুগে যুগে অনিবার, এটা একটা মাত্রাবৃত্ত ছন্দের কবিতা, হ্যাঁ মাত্রাবৃত্ত ছন্দের কবিতা। মানসিক কাব্যগ্রন্থের ম্যাক্সিমাম ছন্দ হচ্ছে মাত্রাবৃত্ত। তো মাত্রাবৃত্ত ছন্দ রচিতা, এবং এটা যে মাত্রাবৃত্ত, এটা যে কেন অক্ষরবৃত্ত না বা এটা যে কেন স্বরবৃত্ত না, এটা আমরা প্রমাণ করবো আগামী ক্লাসে। আমি চাইছিলাম আজকেই দেওয়ার জন্য এটা, কিন্তু আজকে তো এত কিছু পড়ানোর পরে আপনাদের হয়তো মাথা ঠিক নাই কিংবা অনেক রাত হয়ে গেছে, এই জন্য আগামী ক্লাসে আগামী দিন আমরা ছন্দ অলঙ্কার বা যদি দেখি আরও কিছু যোগ করা যায় কিনা যোগ করে আগামী ক্লাসটা নিব। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আপনাদের কিছু জানার থাকলে আপনি আমাকে প্রশ্ন করতে পারেন। চেতনা প্রবাহ রীতি এবং ফ্রয়েডিজমটা কি? ওকে, এটা হচ্ছে আমরা যখন পড়াবো তখন আমরা বলবো না। চেতনা প্রবাহ রীতিকে ইংরেজিতে বলা হয় স্ট্রিম অফ কনসাসনেস। স্ট্রিম অফ কনসাসনেস, চেতনা প্রবাহ, দুইটা রীতি দিয়ে আমি বোঝাই শেষ করব। চেতনা প্রবাহ রীতি, চেতনা প্রবাহ, প্রবাহ। আপনি আগে আমি খুব সহজ করে বোঝাইতেছি, হ্যাঁ। চেতনা মানে হচ্ছে আপনার চিন্তা, প্রবাহ মানে হচ্ছে স্রোত। তাহলে চেতনা প্রবাহ তো কি হলো? চিন্তার স্রোত। অর্থাৎ একজন চরিত্র যখন সে তার চিন্তাটাকে সে স্রোতের মতো ভাসায় দেয়, সে যখন কল্পনা করে, সে যখন তার মাথার মধ্যে নানান ধরনের চিন্তা আসবে, সে কখনো অতীতে চলে যাবে, ভবিষ্যতে যাবে, এবং ভবিষ্যতে গিয়ে সে ক্যারেক্টার হিসেবে বিভিন্ন অভিনয় করছে। হ্যাঁ, সে ধরুন আমি এখন এখানে বসে আছি, আমি চিন্তা করছি যে আমি এখন ঢাকা চলে গিয়েছি, তখন আমি সে ঢাকার বর্ণনাটা দেওয়া হলো। এখন আমার মনে হচ্ছে আমি আবার কুমিল্লাতে চলে আসছি, আবার আমি চিন্তা করলাম যে আমি একেবারে 20 বছর পিছনে চলে গেছি, ওখানকার বর্ণনা দিচ্ছি। তাহলে একজন চরিত্র যখন তার চিন্তার স্রোতটাকে চিন্তাটাকে স্রোতের মতো ভাসিয়ে দেন, অর্থাৎ বর্তমান, অতীত, বর্তমান, ভবিষ্যৎ সকল চিন্তায় তিনি যখন ওখানে কল্পনায় যখন আবির্ভূত হন, কল্পনা স্থান পায়, সেটাকে বলা হয় চেতনা প্রবাহ রীতি। ইংলিশে বলা হয় স্ট্রিম অফ কনসাসনেস। ঠিক আছে, তাহলে চেতনা প্রবাহটা বুঝছেন। তাহলে চেতনা প্রবাহ যদি বোঝেন তাহলে আমরা একটু ফ্রয়েডটা একটু বোঝাই।
ফ্রয়েড আধুনিক মনোবিজ্ঞানের জনক। এখন ফ্রয়েড আধুনিক মনোবিজ্ঞানের জনক। তার ইন্টারপ্রিটেশন অফ ড্রিম নামে একটা বই আছে, 1901 খ্রিস্টাব্দে প্রকাশিত হয়েছিল, কেউ বলছে 1900 খ্রিস্টাব্দে প্রকাশিত হয়েছিল। তাছাড়া তার অনেকগুলো বই আছে, স্বপ্ন নিয়ে টপ্ন নিয়ে এই নিয়ে তার অনেকগুলো বই আছে। তো ফ্রয়েডের যে মূল কথা হচ্ছে যে এই পৃথিবীতে মানুষ জন্মগ্রহণ করে তার যে সমস্ত কর্মযোগ্য, তার উদ্দেশ্য দুইটা। প্রথম উদ্দেশ্য তার হচ্ছে ক্ষুধার নিবৃত্তি ঘটানো, ক্ষুধার নিবৃত্তি। দ্বিতীয় ব্যাপারটা হচ্ছে তার যৌন ক্ষুধা, এটা আমরা বলতে যৌন ক্ষুধার নিবৃত্তি। এই দুইটার জন্য দেখেন গ্রামের মানুষ একেবারে অসভ্যের মতো বলবে যে এই পৃথিবীটা, এই জীবনটা কিসের জন্য? পেটের জন্য আর দেশের জন্য। পেটের সাথে আপনি ওটা মিলাই নেন আর কি, যেটা বলে আর কি, যে এই জীবনটা কিসের জন্য? পেটের জন্য। পেটের জন্য হচ্ছে ক্ষুধা। আর পেটের সাথে আরেকটা শব্দ আমি এটা উচ্চারণ করতে যাচ্ছি না, যে এই জীবনটা হচ্ছে কিসের জন্য? পেটের জন্য, দেশের জন্য, এরকম বলে। এখন ওই গ্রামের মানুষ কিন্তু না বুঝেই কার কথা বলে বলেন তো? ফ্রয়েডের কথা বলে। ফ্রয়েড এই কথা বলেছে মানুষের সকল কর্মযজ্ঞের উদ্দেশ্য দুইটা। এক হচ্ছে তার ক্ষুধার নিবৃত্তি ঘটানো, আর হচ্ছে তার যৌন নিবৃত্তি বা যৌন ক্ষুধা বা যৌন তাড়নার নিবৃত্তি ঘটানো। এই দুইটাকে এনশিওর করার জন্য মানুষ সব কিছু করে, সকল কর্মযজ্ঞ। এখন আমি যা করছি, আপনি যা করছেন, সবাই যা করছেন, সব কিছুর উদ্দেশ্য হচ্ছে এইটা, এই দুইটা হচ্ছে মেইন। ঠিক আছে? তো এইটা তার একটা পার্ট। সে অনেকগুলো মানুষের মনস্তাত্ত্বিক ব্যাখ্যা দিয়েছে। তাহলে একজন কবি সাহিত্যিকরা যখন এই ব্যাপারগুলো তিনি তার সাহিত্যে দেখান, এটাকে বলা হয় ফ্রয়েডিজম বা ফ্রয়েড দ্বারা প্রভাবিত। এবং তিনি দেখান, আপনার প্রাগৈতিহাসিক যে গল্প যদি পড়েন, তিনি ফ্রয়েড মানুষের এই মনটাকে তিনটা ভাগে ভাগ করেছেন। একটাকে বলা হচ্ছে ঈদ, আইডি ঈদ। একটাকে বলা হচ্ছে ইগো, আরেকটাকে বলা হচ্ছে সুপার ইগো। সুপার ইগো মানুষের এই মনকে, নির্গান মন বলছে তিনটা স্তরে ভাগ করা যায়। একটা হচ্ছে ঈদ, মানে মানুষ অবচেতন মনে তার এই তিনটা জিনিস কাজ করে। একটা হচ্ছে ঈদ। ঈদ মানে হচ্ছে মানুষের খারাপ প্রবৃত্তি। মানুষ যত ধরনের খারাপ কাজ করে, তার এই ঈদ, মানুষের এইখানে একটা স্তর থাকে ঈদ, সে সবসময় খারাপ কাজ করতে চায়। আরেকটা স্তর আছে, সে সবসময় খুব ভালো কাজ করতে চায়, এটাকে বলছে সুপার ইগো। আরেকটা হচ্ছে মানুষের খুব স্বাভাবিক জীবনযাপন করতে চায়, এটাকে হচ্ছে ইগো। স্বাভাবিক যে চিন্তা ভাবনা মানুষের, যে না এটা করা যাবে না, এটা করা যাবে না, হ্যাঁ, তাহলে এই ইগো কিন্তু এই ঈদকে বাধা দেয়। হ্যাঁ, আর ইগোটাকে আর অনেক বেশি যদি হয়ে যায় সুপার ইগো, এটা হচ্ছে অধিসত্তা, মানে অতি মানবীয় কোনো ব্যাপার, অধিসত্তা বলে, বাংলা অধিসত্তা বলে। তাহলে এই সুপার ইগোটা মানুষের মধ্যে কম থাকে, ঈদটা থাকে। এই ইগোটা এই দুইটার মধ্যে পাহারা দেয় যেন। এই ইগো হচ্ছে এই ঈদটা যাতে সেই সক্রিয় না হইতে পারে, ইগোটা কিন্তু বারবার কাজ করে। ঠিক আছে? আর ইগো থেকে কি হয়ে যেতে পারে? সুপার ইগো হয়ে যেতে পারে। তো ওই সুপার ইগো হয়ে গেলে কিন্তু এই ইগো এবং সুপার ইগো কিন্তু একদম কাছাকাছি লেভেলের, একটা পরিপূরক হিসেবে কাজ করে। তো এইভাবে তিনি মানুষের এটাকে বিভাজন করেছেন। তাহলে এই যে এই তত্ত্বটা হচ্ছে ফ্রয়েড দিয়েছেন। আরও কিছু উদাহরণ দিচ্ছি। তিনি আরও মানুষের এই যে মনস্তাত্ত্বিক যে স্তর, এটাকে বলে সাবকনসাস, বাংলায় বলে হচ্ছে অবচেতন মন। কি মন? অবচেতন মন। অবচেতন মন। অবচেতন মনে দেখবেন যে একজন মা, খুব ভালো করে বুঝবেন কিন্তু, যেহেতু আমরা বাংলা সাহিত্যের শিক্ষার্থী, এটা কিন্তু আমরা খুব ভালোভাবে আমাদের বুঝতে হবে। একজন মা, সে তার ছেলেকে বেশি পছন্দ করছে। একজন বাবা তার মেয়েকে বেশি পছন্দ করছে, কিংবা মেয়ে তার বাবাকে বেশি পছন্দ করছে, কিংবা ছেলে তার মাকে পছন্দ করছে। ফ্রয়েড বলছে যে অপোজিট সেক্সের প্রতি বা অপোজিট যে লিঙ্গের প্রতি মানুষের সবসময় একটা আকর্ষণ থাকে, এবং সেটা একেবারে সবসময় সবার জন্য। ধরেন একজন শিক্ষক আপনার ক্লাস নিচ্ছে, মানে মেল টিচার, আচ্ছা, পুরুষ শিক্ষক, এই পুরুষ শিক্ষকের ক্লাস মেয়েরা বেশি পছন্দ করে, কিংবা পুরুষ শিক্ষক মেয়েদেরকে বেশি পছন্দ করছে। আরেকজন নারী শিক্ষক,
সে দেখবেন একটু ছেলেদের প্রতি তার এটা বেশি, মেয়েদেরকে একটু শত্রু শত্রু মনে করছে। তো এটার কারণটি, এটা কারণ হচ্ছে অপোজিটের প্রতি মানুষের সবসময় আকর্ষণ দেওয়া, অর্থাৎ পজিটিভ নেগেটিভের একটা ব্যাপার আছে। হ্যাঁ, মানে নেগেটিভ দিলে যেরকম পুড়ে যায়, ব্যাপারটা একটু এরকম। তাহলে হচ্ছে অপোজিটের প্রতি এই যে আকর্ষণ, এইটা বলছেন যে এই কারণে হয়ে থাকে। ভাই ভাই একটা ভাইকে পছন্দ করছে না, দেখবেন একটা বড় ভাই তার ছোট বোনটাকে প্রচণ্ড আদর করছে, কিন্তু একটা ছোট বোনও আছে, ছোট ভাইও আছে, কিন্তু ভাই কিন্তু ছোট ভাইটাকে বান্দর বা পিটাচ্ছে, মারছে, ওই স্নেহটা করছে না যেটা ছোট বোনকে করছে। ছোট বোন তার কলিজার টুকরা, সব কিছু, পৃথিবী সব কিছুর জন্য সে তার ছোট বোনকে দিয়ে দিতে পারে, এরকম চরিত্র আমরা দেখছি। এটা কেন হয় বলছে, এই যে অপোজিট আছে এটার প্রতি একটা নির্গান মন, নির্গান মানে অবচেতন মন। কেউ কেউ বলছেন নির্গান, কেউ কেউ বলছেন অবচেতন, অর্থাৎ সে সচেতনভাবে এগুলো করে না, জন্মগতভাবে এরকম ক্যারেক্টার, জিনগতভাবে এরকম ক্যারেক্টার মানুষের মধ্যে আছে। তারপরে বলছে, মানে অনেকগুলো কথা বলছে, আমি জাস্ট একটা একটা করে বোঝাচ্ছি। বলছে যে মানুষ জন্মগতভাবে বহুগামী, মানুষ জন্মগতভাবে বহুগামী, এবং একটা প্রাণী, ধরেন একটা পশু, সে যখন তার প্রয়োজন, সে কিন্তু বাছ বিচার করছে না, যার সাথে না তার সাথে একাধিক এর সাথে সঙ্গীর সাথে সে মিলিত হচ্ছে। তো মানুষ সে ধরেন অনেক সুখী একজন মানুষ, তারপরেও সে তার অবচেতন মনে অন্য আরেকজনের প্রতি সে আকর্ষণ বোধ করবে। সে একজন দ্বারা কখনই, যত ভালো হোক, যত কিছু হোক, পৃথিবীর সবচেয়ে সুন্দরী মেয়ে আসার যদিও চলে আসে, তারপর একজন পুরুষ তার ওই সুন্দরী মেয়েটা পাওয়ার পরেও তার যদি সুযোগ থাকে, তারপরে সে অন্য আরেকজনকে ভালোবাসতে পারে বা কাছে টানতে পারে। সেম ব্যাপার নারীদের ক্ষেত্রেও, যে পৃথিবীর সবচেয়ে তার একেবারে কাঙ্ক্ষিত পুরুষটাকে সে পাইছে, তারপরেও অন্য আরেকটা পুরুষের প্রতি তার একটা প্রচ্ছন্ন আকর্ষণ থাকবে, ভেতরে ভেতরে আকর্ষণ থাকবে। কেউ এটাকে প্রশ্রয় দেয়, সেটা অন্যদিকে যায়, কেউ প্রশ্রয় দেয় না, কিন্তু এটা ট্রু, এটা বাস্তব। মানুষ বহুগামী জন্মগতভাবে, তবে মানুষের মধ্যে এই যে নীতিবোধ থাকে, ধর্মীয় বোধ থাকে, সামাজিক যে বন্ধন থাকে, কমিটমেন্ট থাকে, এইসবের কারণে মানুষ তার নিজেকে নিয়ন্ত্রণ করতে পারে বা নিয়ন্ত্রণ করে। এই জন্যে মানুষ আশরাফুল মাখলুকাত। তবে জন্মগতভাবে মানুষ কিন্তু এরকম না, জন্মগতভাবে 8-10টা পশু পাখি যেরকম, মানুষও ঠিক তেমনি। তো এইসব ব্যাপারগুলো খুব সুন্দরভাবে ব্যাখ্যা করেছেন হচ্ছে ফ্রয়েড। তো এই ব্যাপারগুলো যখন সাহিত্যে থাকবে, তখন তাকে বলা হবে ফ্রয়েডিজম। আরও কিছু উদাহরণ দিচ্ছি। ধরেন আপনি একটা মেয়ে, আপনার মা আছে, আপনার মার একসময় গান শেখার খুব শখ ছিল, কিন্তু আনফর্চুনেটলি তিনি গান শিখতে পারেন নাই। তখন এই যে মার যে মেয়ে, মা কি করবে জানেন, এই মেয়েটাকে দিয়ে গান শেখাবে। তাহলে সে নিজে যেটা করতে পারে নাই, এটা তার মেয়েকে দিয়ে করাবে। সে নিজে যেটা করে নাই, এটা তার প্রয়োগটা করতেছে কারে দিয়ে, তার মেয়েকে দিয়ে। এই যে মনের একটা স্তর, এটাকে বলা হচ্ছে কম্পেনসেশন। কি বলা হচ্ছে? এটাকে বলা হচ্ছে কম্পেনসেশন, মানে ক্ষতিপূরণ। অর্থাৎ আমি নিজে যেটা করতে পারি নাই, এটা হচ্ছে কাছের কাউকে দিয়ে করানো। ধরেন ধরেন আমার বাবার ডাক্তার হওয়ার খুব ইচ্ছা ছিল, কিন্তু আমার বাবা ডাক্তার হতে পারে নাই। তখন আমার বাবা কি করবে, যে আমি যাতে ডাক্তার হই, অর্থাৎ বাবার স্বপ্নটা যেন আমি পূরণ করি, এটাকে বলা হচ্ছে কম্পেনসেশন। আরও কিছু আর মনের অনেকগুলো স্তর কিন্তু বিভাজন করেছে। আরও কিছু জিনিস আপনাদেরকে বোঝাচ্ছি। ধরেন আপনি একটা ছেলে, আপনি পছন্দ করেন কোনো একটা মেয়েকে আপনি পছন্দ করেন। আপনার খুব ইচ্ছা যে ওই মেয়েটাকে নিয়ে আপনি পার্কে ঘুরতে যাবেন, বা কোথাও না কোথাও যাবেন, কক্সবাজার যাবেন, বা কোথাও ঘুরতে যাবেন, কিছু একটা, বা আপনি তাকে চান। এখন আপনি কোনো অবস্থাতে তাকে পাবেন না, কারণ সে এমন বড়লোক ঘরের বা এমন জায়গায় পাওয়া কোনো সম্ভব না, বা সে অন্য কারোর এরকম। তখন আপনি এই যে শুয়ে ঘুমান না, কিন্তু শুয়ে কিন্তু আপনি কল্পনায় চলে যাচ্ছেন যে আপনি তাকে নিয়ে ওখানে গেছেন, এই করছেন, সেই করছেন, এটা চলে গেছেন। এটাকে বলছে ফ্যান্টাসি। তাহলে মানুষের মনের মধ্যে এরকম ফ্যান্টাসি বসবাস করে। সে নিজে যে কাজগুলো বাস্তবে করতে পারে না, বাস্তবে তার জন্য অসম্ভব, এইগুলো সে ফ্যান্টাসিতে চলে যায়, কল্পনায়, মানে ঘুমানোতে না, ঘুমিয়ে না, বাস্তবেই কিন্তু কল্পনা চায়। এই ফ্যান্টাসিতে আমি সবচেয়ে বেশি যাই, এবং আমার ফ্যান্টাসি
হচ্ছে কি জানেন, আমার খুব ক্রিকেটার হওয়ার শখ ছিল। আমার একটা ফ্যান্টাসি কেন সব সময় কাজ করে আই ডোন্ট নো। তো এই ফ্যান্টাসিটা হচ্ছে, আমি যখন মানে ধরুন শুয়ে আছি, তখন আমার সারাক্ষণ আমি শুইলেই মাথার মধ্যে প্রায় আমার একটা চিন্তা আসে যে আমি বোলিং করছি, ব্যাট করছে হচ্ছে ধরেন বিরাট কোহলি। তা আমি এমন জোরে বল করেছি যে আমার গতি হয়েছে 170, আর বিরাট কোহলির স্ট্যাম্প 3টা ভেঙে ভেঙে একদম চলে গেছে। আমি যখন ব্যাটিংয়ে গেছি তখন ধরুন বল করতে আসছে হচ্ছে মিশেল স্টার্ক বল করতে আসছে, আর আমি খালি ড্রাইভ করছি, 4 হচ্ছে, পুল করছি, 6 হচ্ছে একদম। অথবা আমি স্পিন, আমি তো লেগ স্পিন বল করতে পারতাম বা অফ স্পিনে দুটোই পারতাম, তো আমি লেগ স্পিন করছি। লেগ স্পিন আমি যখন বল করছি, বিরাট কোহলি ধরেন বলটাকে সে ঠেকানোর চেষ্টা করছে, বিরাট কোহলি জীবনে পারে নাই, একদম ঘুরে ঘুরে ধরুন 5 বলে 5টা উইকেট পেয়ে গেছে, 6 বলে 6টা উইকেট পেয়ে গেছে। এগুলো কল্পনা, এটাকে বলছে ফ্যান্টাসি। তাহলে মানুষের মনের যে জিনিস সে বাস্তবে পায় না, এটা সে কল্পনায় পেতে চায়, এটাকে বলা হচ্ছে ফ্যান্টাসি। ঠিক আছে, আপনাদের আরও উদাহরণ দিই। ধরুন শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যের মধ্যে রাধা এবং কৃষ্ণ যখন মিলিত হচ্ছে এবং তাদের এই মিলিত হওয়ার জন্য উৎসাহ দিচ্ছে বা সুযোগ করে দিচ্ছে বড়াই একজন বৃদ্ধ মহিলা, তার কি এমন মানে স্বার্থটা, সে তো কদিন পরে মারা যাবে, সে তো নরকে যাবে বা এরকম তো অসৎ কাজ করাচ্ছে। এটাকে বলা হচ্ছে ওই কম্পেনসেশন আর কি, যে সে নিজে যেটা করতে পারছে না, সে অন্য আরেকজনকে দেখে নিজে একটা তৃপ্তি পায়। তো এরকম এরকম এই কি বলে ফ্রয়েডিজম নিয়ে আমার 2টা লেখা আছে। একটা হচ্ছে মানিক বন্দ্যোপাধ্যায়ের চতুষ্কোণ উপন্যাস। মানিক বন্দ্যোপাধ্যায়ের চতুষ্কোণ উপন্যাসে এই ফ্রয়েডিজম ব্যাপারটা ব্যাপকভাবে আছে। তারপরে হচ্ছে ফ্রয়েডিজম নিয়ে আরেকটা উপন্যাস আমি আলোচনা করেছিলাম, রিজিয়া রহমানের একটা উপন্যাস আছে, 2টাই পত্রিকায় প্রকাশিত হয়েছে। ও সেই উপন্যাসটার নাম হচ্ছে অন্ধকারে বেতোফেন। তো অন্ধকারে বেতোফেন ওই উপন্যাসের নাম। ওখানে একজন কবি দেখায় যে সে অন্ধ হয়ে যায়, কি চোখের তো বিভিন্ন রোগ থাকে, তো সে অন্ধ হয়ে যায়। সে একজন কবি ছিল না, তার ব্যাপক ছিল। বেতোফেন কিন্তু একজন অন্ধ আর্টিস্ট, বাস্তবেই ছিল কিন্তু অন্ধ আর্টিস্ট। তো ওই অন্ধ আর্টিস্ট থেকে অন্ধকারে বেতোফেন নামটা নেওয়া হয়েছে। তো সেই বেতোফেনের মধ্য দিয়ে আরেকজন আর্টিস্ট বা আরেকজন কবিকে দেখানো হয়েছে, ওটা নিয়ে আমি আলোচনা করেছিলাম। তো আমি আমার সর্বোচ্চ লেভেলের চেষ্টা করেছিলাম যে ওই ব্যাপারগুলো বোঝানোর জন্য আর কি। আশা করি আপনারা কতটুকু বুঝতে পেরেছেন। আপনাদের কোনো প্রশ্ন থাকলে করতে পারেন আরও। হ্যাঁ, অস্তিত্ববাদ নিয়ে আলোচনা তো করেছিলাম। অস্তিত্ববাদ, সাগর পারভেজ মিথুন, আপনি হাসেন কেন? মিথুন কেন হাসছেন বলতে হবে কিন্তু। সিলেটের তো দিলওয়ারের কথা বলেছিলাম, তারপরে হচ্ছে ওই কাল নিয়ে ঢেউ নামে একটা বই আছে, ওনার নাম কি, শাহ আব্দুল করিম। পরাবাস্তববাদ, পরাবাস্তববাদ জিনিস কি? ধরেন এখানে একটা ছেলে, এটা আমি যতটা সহজ করে আপনাদের বোঝানোর চেষ্টা করছি না, আমি কিন্তু অতটা সহজ করে বুঝতে পারি নাই। আমার যতটুকু শিক্ষা, আমার তো টিচাররা তো ক্লাস নিয়েছেন বা কি বলেছেন না বলেছেন আমার তো অনেকটা মনে নেই। আমার পরবর্তীতে মানে আমি এটা বিভিন্ন বই পড়ে, ইজমের বিভিন্ন বই টই পড়ে তারপরে আমি শিখেছি। ইউনিভার্সিটিগুলোতে অনেক ক্ষেত্রে অনেক টিচার অনেক ঠকায়, যে ক্লাস নেয় না বা নিজে জানেন না বা নিজে বোঝেন না বা বোঝান না। তো এই ইজমগুলোর ক্ষেত্রে আমাদের কিন্তু ওই রকমভাবে পড়ানো হয় নাই। তো ওটা আমি নিজের চেষ্টায় বুঝেছি। এটা ছেলে, এই ছেলেকে ভালোবাসে আর একটা মেয়ে। এখন ছেলেকে না পায় এই মেয়েটা ধরেন সুইসাইড করেছে, বিষ খেয়েছে। এখন ছেলেটা দেখতে গেছে মেয়েটাকে, ছেলেটা এখানে বসে আছে, এইখান থেকে সে এই মেয়েটাকে দেখতেছে, এক ধ্যান ধরে কল্পনা করে সে ভাবছে। তখন লেখক বর্ণনা দিল, এ ছেলের নাম মনে করেন হচ্ছে সুমন, মেয়ের নাম মনে করেন যে রোজি না, ধরেন মেয়ের নাম দিলাম ধরেন মহুয়া। এখন এরকম যদি আমি বর্ণনা দিই যে সুমন মহুয়ার
ঠোঁটের উপরে বসলো। তারপর ঠোঁটটাকে খুব ভালো করে সুমন পর্যবেক্ষণ করার পরে হুট করে মহুয়ার নাক দিয়ে ভেতরে ঢুকে গেল। নাক দিয়ে ঢোকার পরে দেখল যে মহুয়ার অন্তরে অসংখ্য কথা। সুমন একটি একটি কথা সুমন পড়ছে মহুয়ার কথাগুলো পড়ছে। সুমন, আমি তোমাকে এরকম এরকম করে চেয়েছি, এই যে বর্ণনা বাস্তব থেকে একেবারে ভিন্ন একটা ব্যাপারে চলে গেছে, কল্পনায় অন্য একটা জগতে চলে গেছে, একেবারে অবাস্তব। এটাকে বলছে পরাবাস্তব। বা ধরেন এর কবিতায় থাকে অবাস্তব ব্যাপারটা, জীবন দাসের কবিতায়। সেখানে দেখবেন যে তিনি বলছেন যে তিনি মশারির ভেতরে আছেন, মশারি উড়ে উড়ে চলে যাচ্ছে। এখন মশারি কি উড়ে উড়ে চলে যেতে পারে? কবির কল্পনায় তিনি সহ মশারি উড়ে উড়ে চলে যাচ্ছে। এটা হচ্ছে পরাবাস্তব ব্যাপার। ও সাগরজান মিথু হচ্ছে স্ট্যাম্প ভাঙার কথা শুনে হাসতেছেন না? হ্যাঁ, কুবের এবং কপিলার মধ্যে ফ্রয়েডিজম ব্যাপারটা আছে। ফ্রয়েড বলছে, আপনারা কি মানুষ আছেন না আমি একা একা বক বক করছি? 44 জন আছেন। ফ্রয়েড কি বলছে? ফ্রয়েড বলছে যে দেখেন, যে নারী এবং পুরুষ যদি একজন আরেকজনের ভালো লাগে আর তারা যদি সুযোগ পায়, তাহলে তারা মিলিত হবে বা তারা মিলিত হবে। যখন কুবের কপিলাকে ধরতে যায় বা ধরে স্পর্শ করে, তখন কপিলা কিন্তু বলে না যে এটা তুমি করো না, এটা হচ্ছে পাপ হবে, এটা অনৈতিক, তুমি আমার বড় বোনের হাজবেন্ড, তুমি কেন এগুলো করছো? একটিবারও বলে না। কারণ কুবেরের প্রতি কপিলার আকর্ষণ আছে, কপিলার প্রতি কুবেরের আকর্ষণ আছে। তারা যদি কোনো কিছুকে ভয় পেয়ে থাকে, সেটা হচ্ছে মানুষকে ভয় পায়। এই জন্য কপিলা বলে ছেড়ে দাও, কেউ দেখে ফেলবে, এটাই প্রবলেম। কেউ যদি না দেখে তাহলে কোনো প্রবলেম না। তার মানে হলো নারী এবং পুরুষের প্রতি সবসময় একটা আকর্ষণ থাকবে। উপযুক্ত পরিবেশ এবং যদি পায়, মানে এটাকে কি বলে, প্রাইভেসি যদি পায়, যে কেউ জানবে না, তাহলে নারী পুরুষ একান্তে যেতে কোনো অসুবিধা নেই। এই হলো মানুষের ধর্ম। তো এই ব্যাপারগুলো হচ্ছে আমাদের ফ্রয়েড মানুষের মনস্তাত্ত্বিক ব্যাপারগুলো তিনি অনেক 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 আরও অনেক ব্যাপার আছে, এগুলো তিনি ব্যাখ্যা করেছেন। এবং এইসব ব্যাপার যখন সাহিত্যে থাকে তখন সেটাকে বলা হয় ফ্রয়েডিজম। কি বলা হয়? ফ্রয়েডিজম, অর্থাৎ ফ্রয়েডের তাত্ত্বিক আলোচনাতে বিশ্বাসী। এবং ফ্রয়েড কিন্তু মারাত্মক একজন লোক, এবং তাকে কিন্তু আধুনিক মনোবিজ্ঞানের জনক বলা হয়। তিনি মানুষের মন, এবং তিনি এমন ভয়ঙ্কর কথা বলেছেন, দেখেন তিনি বলেছেন যে এই যে যৌন চিন্তা বা যৌন আচরণ, এটা একেবারে মানুষের জন্ম থেকে, শিশুকাল থেকে একদম মৃত্যু পর্যন্ত মানুষের এই যৌন আচরণ থাকবে। ধরুন একজন বৃদ্ধ, একদম বৃদ্ধ, 80 বছরের বৃদ্ধ, তার একটা আছে নাতি, একটা আছে নাতনি। সে দেখবেন সে নাতিটাকে ধরতে তার বেশি ভালো লাগবে, অথচ তার বয়স হচ্ছে 80 বছর। সেম ব্যাপার ধরেন একটা বাচ্চার বয়স 2 বছর, সে তার মায়ের স্তন পান করছে। সে দেখবেন সে তার মার স্তন, সে একটা স্তন সে পান করবে, আরেকটা স্তনকে স্পর্শ করতে চেষ্টা করবে। অথবা ছেলেরা যদি হয়, দেখবেন যে এক স্তন এসে কী করছে, একটা স্তন স্পর্শ করতে চাইবে, আরেকটা স্তন খাবে, এবং সেখানে সে কামড় দেওয়ার চেষ্টা করবে। কামড় দেওয়ার পর এক ধরনের তার সুখ অনুভব করবে। তো শিশুদের সম্পর্কিত এই ব্যাপারগুলো ফ্রয়েড বলেছেন, যদিও এটা সমালোচনা অনেকে করেছেন, যে বলছেন যে ফ্রয়েড তো শিশুদের মনস্তত্ত্ব নিয়ে কোনো গবেষণা ওইভাবে তিনি করেন নাই, তিনি কেন শিশুদের নিয়ে এরকম বলেছেন। অনেক নীতিবাদী যারা সমালোচক আছেন তারা এটাকে আবার ফ্রয়েড এই চিন্তাটাকে সমালোচনা করেছেন। তো ফ্রয়েডেরও অনেক 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 ব্যাপার, অনেক সমস্ত মানুষের বৃদ্ধ, নারী, পুরুষ সবার মনস্তত্ত্ব নিয়ে অনেক অনেক আলোচনা করেছেন। তো আশা করি আপনারা বুঝতে পারছেন বা কিছুটা বুঝতে পেরেছেন। আমি আমার সর্বোচ্চ জায়গা থেকে আমি যতটুকু পড়াশোনা করি বা পড়াশোনা করেছি, চেষ্টা করছি আপনাদেরকে খুব সহজ করে কিছু জিনিস বোঝানোর জন্য। তারপর চোখটা চুলকাইতেছে, এটাই এর জন্য, ওই যে অ্যালার্জির জন্য মারাত্মক খারাপ লাগতেছে। আমি ক্লাসটা তাহলে শেষ করি, হ্যাঁ?
চণ্ডীদাস কজন, এটা নিয়ে তো আমাদের ক্লাস ছিল। চণ্ডীদাস তো আসলে 2 জন থাকতে পারে, 3 জন থাকতে পারে, 4 জন থাকতে পারে, কারণ চণ্ডীদাস একটা জনপ্রিয় নাম ছিল। এখন সবাই এসে চণ্ডীদাস নাম দিয়ে এই লিখত, পদ লিখত, কবিতা লিখত। এখন এই কারণে এখন আসলে চণ্ডীদাস কজন, এটা নিয়ে যে প্রবলেম বা সমস্যা, এটাকে বলছে চণ্ডীদাস সমস্যা। এবং এক একজন এক এক কথা বলছেন, কেউ বলছেন 1 জন, কেউ 2 জন, কেউ 3 জন, কেউ 4 জন, এরকমভাবে এক এক সমালোচক এক এক কথা বলছেন। কোনো সমাধানে আসা যাবে না, এটা একটা বিতর্কিত বিষয়। ঠিক আছে, তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতো ক্লাস এখানে শেষ করেছি। কারক, সমাস কারক কি আমাদের ইয়াতে ছিল? আন্দাজে একটা কথা বলে দিলেন আলপনা খাতুন। এই কারক বা সমাস কি আমাদের ইয়াতে ছিল, সিলেবাসে ছিল? এখন ও মার্ক্সবাদ, সমাজতন্ত্র, মার্ক্সবাদটা হচ্ছে কি? কার্ল মার্কস, তার বাড়ি হচ্ছে জার্মানিতে। মার্ক্সবাদটা খুব অল্প করে বোঝাই দিই। ধরেন রাজার ছেলে রাজা হবে, এটাকে বলা হচ্ছে রাজতন্ত্র। তারপরে হচ্ছে ধরেন ভোট হবে, ভোটে যে জিতবে এটাকে বলা হচ্ছে গণতন্ত্র। একজনই রাষ্ট্র দখল করে ফেলছে তাকে বলছে একনায়কতন্ত্র, ফ্যাসিস্ট। হুট করে আর্মিরা দখল করে ফেলছে তাকে বলছে স্বৈরতন্ত্র। ঠিক তেমনি একটা তন্ত্র হচ্ছে সমাজতন্ত্র বা মার্ক্সবাদ। এটার প্রবর্তক, সমাজতন্ত্রের প্রবর্তক হচ্ছে কার্ল মার্কস। তো সেই কার্ল মার্কস তিনি দেখাচ্ছেন, তিনি বলছেন যে আসলে পৃথিবীর যে সম্পদ আছে, সম্পদ এটা সবার সমান, পৃথিবীর সম্পদ সবার সমান। একবার ধনীরা হাজার 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 কোটি 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 টাকা তারা জড়ো করেছে ব্যাংকে বা উচ্চতলায় বসবাস করে। ওই সম্পত্তিতে সকল মানুষের অধিকার রয়েছে, সুতরাং বিপ্লব করতে হবে। বিপ্লব করে ওই যে ধনী যারা আছে এদের সম্পদ কেড়ে নিতে হবে, কেড়ে নিয়ে সমাজে একটা সাম্যবাদ সৃষ্টি করে, সাম্য সৃষ্টি করতে হবে। এবং সেই রাষ্ট্রে বা সেই সমাজে ব্যক্তির কোনো সম্পত্তি থাকবে না, সম্পত্তি থাকবে রাষ্ট্রের। রাষ্ট্র হচ্ছে সকল কিছুর ব্যয় নির্বাহ করবে। শিক্ষা, চিকিৎসা বা মৌলিক যে প্রয়োজনগুলো আছে এগুলো সরকার বহন করবে। এবং রাষ্ট্র ব্যক্তি পুঁজি, মানে ব্যক্তি বিজনেস, ব্যক্তি পুঁজি যেটা, এইটা মানে পুঁজিবাদের, অর্থাৎ গণতন্ত্র আমরা যেটা বুঝি মানে পুঁজিবাদ, এটা ঠিক বিপরীত প্রক্রিয়া হচ্ছে আপনার যে মার্ক্সবাদ বা সমাজতন্ত্র। ঠিক আছে, সমাজটাকে গুরুত্ব দেওয়া, সমাজের সকল মানুষ সমান, কেউ ধনী গরিব, কেউ 100 কোটি টাকা, কারো কোনো টাকা নাই, এরকম হবে না। কারণ সম্পত্তি থাকবে সরকারের, সম্পত্তি থাকবে জনগণের। এটাকে বলা হচ্ছে সমাজতন্ত্র। সমাজতন্ত্র একটা রাজনৈতিক মতবাদ। এবং কবি সাহিত্যিক মানে হচ্ছে সমাজতান্ত্রিক, কবি সাহিত্যিক মানে হচ্ছে মার্ক্সবাদী। কেন? একজন প্রকৃত কবি সাহিত্যিক এবং সমাজতন্ত্র মানে হচ্ছে একেবারে পৃথিবীর যেই জায়গায় নির্যাতিত, নিপীড়িত, সুবিধাবঞ্চিত মানুষ আছে তার পক্ষে কথা বলা, তার হয়ে দাঁড়ানো, এবং যারা হচ্ছে শোষক তাদের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলা। তাহলে একজন সচেতন যিনি কবি সাহিত্যিক তিনি সবসময় গরিবদের পক্ষেই তো থাকেন, বিপ্লবের কথা বলেন, প্রতিরোধের কথা বলেন। তাহলে এই যে প্রতিরোধ, বিপ্লব, এটা হচ্ছে সমাজতন্ত্রের কথা। এরাই কমিউনিস্ট। এই সমাজতান্ত্রিক যারা, এদেরকেই কমিউনিস্ট বলা হয়। ফ্যাসিবাদ মানে হচ্ছে যখন দখল করে ফেলে, দল একটাই আগ্রাসন, সব কিছু দখল করে ফেলবে, মেরে ধীরে করে, মানে বিগত আওয়ামী সরকার যেটা, এটাকে আপনারা বলতে পারেন, ফ্যাসিস্ট বলতে পারেন। এই আচরণটা ফ্যাসিস্ট আচরণ। কিংবা আপনারা ওই যে হিটলার কিংবা মুসলিনি, এদের নাৎসি বাহিনী, হিটলারের, তারপর হচ্ছে মুসলিনির যে বাহিনী, এগুলোকে বলা হচ্ছে ফ্যাসিস্ট। আগে স্কুল পর্যায়ের ক্লাস হবে, তারপর ভাইবা হবে, তারপর হচ্ছে কলেজ পর্যায়ে ভাইবা হবে। আপনাদের তো আমি বলছিলাম যে আমি 10টা ক্লাস নেব। আসলে 10টা ক্লাসে আপনাদের আমি কিছু শেখাইতে পারবো না, আমাকে আরও বেশি ক্লাস নিতে হয়। ক্লাসগুলো 13, 14, 15টা ক্লাসও হয়ে যেতে পারে। হ্যাঁ, তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতো ক্লাসে শেষ করছি।